আচ্ছা তোমরা সবাই একটু জয়েন নিতে থাকো, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব। ওকে, তো ক্লাস শুরু করি আমরা। আমাদের হচ্ছে লাস্টে আমরা এই গ্রুপ থেকে অর্গানিকের 3টা ক্লাস নিয়েছিলাম। অর্গানিকের উপর 3টা ক্লাস নিয়েছিলাম। সো 3টা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে অ্যালকেন পর্যন্ত গেছিলাম আমার যতটুকু মনে আছে। সো অ্যালকেনের পরে থেকে আমরা শুরু করব। অ্যালকেনের পরে থেকে আমরা শুরু করব, হ্যাঁ। তো দেখো এখানে না এগুলো পড়ানো হয়েছিল। আমরা অ্যালকেনের কোন পর্যন্ত গেছিলাম? এটাও হয়েছিল মনে হয়। অ্যালকেন প্রস্তুতি শনাক্তকরণ মনে হয়। অ্যালকেন প্রস্তুতি শনাক্তকরণ, হ্যাঁ অ্যালকেন মনে হয় যে শেষ করছিলাম। ঠিক আছে, অ্যালকেন শেষ করছিলাম। সো অ্যালকেন প্রস্তুতির মধ্যে কিছু জায়গা বাকি ছিল, সেই জায়গাগুলো একটু দেখা খেয়াল করো। অ্যালকেন প্রস্তুতির কয়েকটা আমাদের উপায় আছে। অ্যালকেন প্রস্তুতির যে উপায়গুলো সেগুলো আলাদা আলাদাভাবে আমরা আগের লেকচারে পড়াইছি। সো এই লেকচারে হচ্ছে আমরা অ্যালকেন প্রস্তুতির তোমার পুরা জিনিসটা ওভারভিউ করবো যে অ্যালকেন আমরা কীভাবে প্রস্তুত করতে পারি। ঠিক আছে, অ্যালকেন আমরা কীভাবে প্রস্তুত করতে পারি। তো দেখো অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা হচ্ছে এই কয়েকটা ওয়ে নিতে পারি। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন, এবং যদি এটা পড়ায় ফেলছে আগে তারপরেও আবার একটু রিভিউ দিই। ডিকার্বক্সিলেশন রিয়াকশানে অ্যাকচুয়ালি হয়টা কি? ডিকার্বক্সিলেশন রিয়াকশানে জাস্ট তোমাকে যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইখানে সুডালাইম সহযোগে উত্তপ্ত করতে হয়। কি সহযোগে উত্তপ্ত করতে হয়? সুডালাইম সহযোগে NaOH এবং CaO। এইটা মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট যে সুডালাইমের সংকেতটা কি। সুডালাইমের সংকেতটা হচ্ছে NaOH CaO, এটা হচ্ছে সুডালাইমের সংকেত। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাকে বলা হয় অবরোহ পদ্ধতি। এটাকে বলা হয় অবরোহ পদ্ধতি, মানে এখানে কার্বন সংখ্যা 1 কমে যায়। তো তুমি যদি এখানে ডিকার্বক্সিলেশন রিয়াকশনে তুমি যদি 3 কার্বন বিশিষ্ট কোনো একটা মানে কার্বক্সিলিক অ্যাসিডের মানে ফ্যাটি অ্যাসিডের লবণ নেও, তো তুমি এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। সো এটা হচ্ছে মেন কথা। তারপরে আমরা যাবো হচ্ছে কুব সংশ্লেষণ। দেখো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যেটা প্রস্তুত করতে পারি সেটাকে বলা হয় কুব সংশ্লেষণ। তারপর যে উডস বিক্রিয়া, এটা আমরা দেখাইছিলাম উডস বিক্রিয়া কীভাবে করতে হয় এবং কেন শুষ্ক ইথার ব্যবহার করতে হয় জিনিসটা দেখানো হয়েছিল। তো উডস বিক্রিয়া, যেটা উডস বিক্রিয়াকে বলা হয় আরোহ পদ্ধতি, এখানে কার্বন সংখ্যা হচ্ছে ডাবল হয়ে যায়। তো তুমি 2টা কার্বন নিয়ে যদি শুরু করো কার্বন সংখ্যা হয়ে যাবে 4টা কার্বন নিয়ে শুরু করলে কার্বন সংখ্যা হয়ে যাবে কটা? 8টা। আচ্ছা, আর গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা যে কোনো কিছু প্রস্তুত করতে পারি। তবে গ্রিগনার্ড বিকারকের ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে, গ্রিগনার্ড বিকারকের নিজের সংকেতটা। গ্রিগনার্ড বিকারক হচ্ছে তোমার RMgI। আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ ম্যাগনেসিয়াম, আর AIতে হচ্ছে তোমার RMgX। এই এক্সটা হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপ। সো এই হ্যালোজেন গ্রুপ দিয়ে আমরা যে কোনো কিছু প্রস্তুত করতে পারি, এটাকে বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবং এই গ্রিগনার্ড রিয়েজেন্ট আবিষ্কারের জন্য 1913 সালে, ঠিক আছে নাকি 1913 সালে বিজ্ঞানী গ্রিগনার্ড নোবেল পুরস্কার পাইছেন, যেই বছর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তোমার হচ্ছে সাহিত্য নোবেল পুরস্কার পাইছেন সেই বছর। আচ্ছা, অ্যালকিন থেকে আমরা প্রস্তুত করতে পারি। যদি অ্যালকিন থেকে প্রস্তুত করতে চাই তখন আমাদের যেই আটা দিতে হবে, প্রভাবকটা দিতে হবে, সেটা হচ্ছে নিকেল। এগুলো আগের লেকচারে পড়াইছি, ঠিক আছে। আমি জাস্ট একটু রিভিউ দিচ্ছি তোমাদের।
নিকেল। আর অ্যালকাইন থেকে আমরা প্রস্তুত করতে পারি, সেখানেও নিকেল প্রভাবক দিতে পারি। টেম্পারেচার কত ছিল সেটা আমি মেন বই থেকে বলে দিয়েছিলাম। তারপর আসো যে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণটা ইম্পর্টেন্ট, কারণ নাম সহকারে যদি কোনো বিক্রিয়া দেখো সেটা বুঝবা যে মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ভাই ক্লিমেনসন বিজারণ জিনিসটা কি, সেখানে হচ্ছে তোমার আমরা নর্মালি এলডিহাইড থেকে আমরা অ্যালকেনে আসতে পারি। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি করতে পারি, ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমরা এলডিহাইড থেকে কি করতে পারি, তোমার অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো এই এলডিহাইড থেকে অ্যালকেন প্রস্তুতের জন্য এখানে দেখো ক্লিমেনসন বিজারণের আলটিমেটলি হবেটা কি, এখানে আমাদের যে প্রভাবকটা সেই প্রভাবকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। সো জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ দিবে। এখানে কে বিক্রিয়ায় প্রবেশ করবে, বিক্রিয়ায় প্রবেশ করবে হচ্ছে তোমার যাদের কার্বনিল মূলক আছে, CO, ঠিক আছে, মূলক আছে, কার্বনের সাথে অক্সিজেনযুক্ত মূলক আছে। সো এখানে বিক্রিয়াটা কি হবে দেখো CH3 আছে এখানে, দেন এখানে C একদিকে হচ্ছে তোমার H আর একদিকে হচ্ছে তোমার ডাবল বন্ড O, এটা হচ্ছে CHO। সো এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, জিঙ্ক অ্যামালগাম প্লাস যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব তখন কি হবে, হাইড্রোজেনগুলো এখানে এই অক্সিজেনটা উঠে গিয়ে এখানে দুইটা হাইড্রোজেন সংযুক্ত হয়ে যাবে। ও দেখো অক্সিজেনের যোজনে 2, সো এখানে অক্সিজেনের পরিবর্তে যদি আমি হাইড্রোজেন আনি, কয়টা হাইড্রোজেনকে আনতে পারবো, দুইটা হাইড্রোজেনকে। সো দুইটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। সো দুইটা হাইড্রোজেন যদি আমি অ্যাড করি তাহলে কি হয় দেখো, C এখানে একটা H, এখানে একটা H আর এখানে একটা H, দেখো এখানে CH3 এখানে CH3, এটা একটা আলটিমেটলি অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। সো কার্বনিল মূলক যাদের আছে মানে COO গ্রুপ যাদের আছে তাদেরকে আমরা অ্যালকেনে রূপান্তরিত করতে পারি এই কি দিয়ে, তোমার ক্লিমেনসন বিজারণ দিয়ে। কোন বিক্রিয়া দিয়ে, ক্লিমেনসন বিজারণ দিয়ে। দেখো বিক্রিয়াগুলো একজন বলছে ভাই বিক্রিয়াগুলোকে এইচএসসি এর মতো মুখস্থ করা লাগে, তোমাকে এইচএসসি তে মুখস্থ করাইছে কে? অর্গানিক কেমিস্ট্রিতে এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা বিক্রিয়া কেন ঘটতেছে সেটার তো একটা কারণ আছে, সেটার মেকানিজমটা কি, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিসের বুঝার জিনিস আছে এখানে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিক্রিয়া বুঝে বুঝে পড়া যায়, ঠিক আছে। তোমরা ওই তখন এইচএসসিতে মুখস্থ করে আসছো, মুখস্থ করে এসে এখনও ভাবতে হচ্ছে এই জিনিসটা মুখস্থ করা লাগবে। আমি এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি আমার যে একাডেমিক যে কোর্সটা আছে আমি তো তোমাদেরকে ওই দিন দেখাইলাম যে ওইটাতে প্রায় 70 ঘন্টা, এখন 70 ঘন্টার উপরে ওইটার মধ্যে ভিডিও দেওয়া হয়েছে। জাস্ট প্রত্যেকটা বিক্রিয়ার কজ, প্রত্যেকটা বিক্রিয়া কেন ঘটতেছে, প্রত্যেকটার কজ তুমি পেয়ে যাবা। সো এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নর্মালি তোমাকে বিক্রিয়াটার প্রভাবকটা মনে রাখতে হবে, নামটা মনে রাখতে হবে, বিক্রিয়ক কে থাকে, উৎপাদ কে থাকে, এবং একটু শর্টকাটে, কারণ এখানে তোমার মেকানিজম এখন বোঝার আর সময় নাই আর দরকারও নাই। তুমি জাস্ট শর্টকাটে এই বিক্রিয়াটা থেকে তুমি বিক্রিয়কটা কিভাবে পাবা, বিক্রিয়ক থেকে সেই জিনিসটা একটু ধরে রাখবা। তো আমি দেখাই দিলাম যে ক্লিমেনসন বিজারণ থেকে তুমি বিক্রিয়কটা কিভাবে বের করবা। তোমাকে এখন একটা প্রোপানন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে ধরো তোমাকে এরকম একটা সাবস্ট্রেট দিল, যে ধরো তোমাকে এরকম একটা সাবস্ট্রেট দিল CH3, দেন হচ্ছে তোমার C এখানে O, দেন CH3। তোমাকে এরকম একটা সাবস্ট্রেট দিয়ে বললো যে এটাকে ক্লিমেনসন বিজারণে যদি আমরা প্রবেশ করাই তখন কি ঘটবে। দেখো এটাকে যদি আমি জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে এখানে কি হবে, জাস্ট অক্সিজেনটা উঠে গিয়ে অক্সিজেনের পরিবর্তে দুটো হাইড্রোজেনকে আমরা বসাই দিব। হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক সংযোজন, তড়িৎ ধনাত্মক মৌল সংযোজন হওয়ার নাম হচ্ছে কি, বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখন এখানে আলটিমেটলি আমরা কি করব, অক্সিজেনটাকে তুলে দিই, দুইটা হাইড্রোজেনকে আমরা বসায় দিব। সো এটা হচ্ছে CH3, দেন এটা হচ্ছে C, দেন এখানে দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেনের পরিবর্তে দুইটা হাইড্রোজেনকে আমি বসাবো, দেন এখানে হচ্ছে CH3। সো আলটিমেটলি আমি পাবো CH3 CH2 সো দ্যাট ইজ আওয়ার প্রোডাক্ট, ডেজায়ার্ড প্রোডাক্ট। আচ্ছা, তারপরে আরেকটা আছে উলফ-কির্শনার বিজারণে আমরা কি করি, তোমার হচ্ছে উলফ-কির্শনার বিজারণ। এখানে হচ্ছে আমাদের ইউরিয়া নেওয়া হয়, H2N নাকি N2H4, এটা কি ইউরিয়া বলে নাকি, ডায়ামিন নেওয়া হয়, আর এখানে নেওয়া হচ্ছে তোমার এলডিহাইড। সো এই এলডিহাইড থেকে আমরা তোমার কি পাই, আমরা হচ্ছে অ্যালকেন পাই। সো এখানে জাস্ট এতটুকু জিনিস মনে রাখলেই হবে, উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কে কাজ করে, এলডিহাইড। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কে হিসেবে কাজ করতে পারে, এলডিহাইড কিটোন, যাদের কার্বনিল মূলক আছে তারাই কাজ করতে পারে, ঠিক আছে। সো তারপরে যাও এলকিন প্রস্তুতি, এলকিনের ব্যাপারটা এখন আসে এলকিনে। দেখো এলকিন অ্যাকচুয়ালি কি, এলকিন সম্পর্কে কিছুটা পরিচয় যদি আমরা দেখি, দ্বিবন্ধনযুক্ত দ্বিতীয় কার্যকরী মূলক হলো কার্বনিল মূলক, না এটা না। আচ্ছা,
এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু আমি অ্যালকিনে আসছি, এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে হবে, কোনটা কোন ধরনের বিক্রিয়া দেয়। দেখো তুমি এখন দেখবা এদিকে অ্যালকিন আছে, তারপর হচ্ছে তোমার কার্বনের মূলক আছে, ঠিক আছে। সো অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয় সেই জিনিসটা একটু আমাদের দেখতে হবে। দেখো অ্যালকিনের মধ্যে এক্স্যাক্টলি কি আছে, অ্যালকিনের মধ্যে আছে হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড, ঠিক আছে, অ্যান্ড এইখানে দুইটা হাইড্রোজেনের বাকি দুইটা হাত আছে এখানে। আর এলডিহাইড বা কিটোন এগুলোর ক্ষেত্রে কি আছে, কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড। এখন দেখো যখনই কোনো একটা জায়গায় তুমি ডাবল বন্ড দেখবা, তুমি এতটুকু শিওর থাকো যে এইটা এখন সংযোজন বিক্রিয়া দিবে। কেন সংযোজন বিক্রিয়া দিবে সেটার কারণ হচ্ছে, কেন সংযোজন বিক্রিয়া দিবে সেটার কারণ হচ্ছে যে ভাইয়া এখানে একটা পাই বন্ড আছে, খুব ডিটেলস মেকানিজম আমাদের বেসিক কোর্সে পড়ানো হয়েছে, খুব ডিটেলস, প্রায় 70 ঘন্টার লেকচার অর্গানিক কেমিস্ট্রির উপরে। জাস্ট বাংলাদেশের সব থেকে বড় ডিটেলড অর্গানিক কেমিস্ট্রি আছে। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এইখানে হচ্ছে তোমার পাই ইলেকট্রন আছে এবং এখানেও পাই ইলেকট্রন আছে, এবং পাই ইলেকট্রনগুলো ঘটে হচ্ছে তোমার পাশাপাশি ওভারল্যাপিং এর মাধ্যমে, অরবিটালগুলোর পাশাপাশি ওভারল্যাপিং এর মাধ্যমে হচ্ছে তোমার পাই বন্ডগুলো ফর্ম হয়। তো ধরো এখানে একটা পাই বন্ড ফর্ম হওয়া মানে এখানে যে অরবিটাল আছে আর এখানে যে অরবিটাল আছে সেটার পাশাপাশি ওভারল্যাপিং ঘটছে। আর সিগমা বন্ড ধরো ইনিশিয়ালি একটা যে বন্ড থাকে সেটাকে বলা হয় সিগমা বন্ড, সিগমা বন্ডের পরে যতগুলো বন্ড থাকে সেগুলোকে বলা হয় পাই বন্ড। আর এখানে যে সিগমা বন্ড যেটা ফর্ম হয়, সেই সিগমা বন্ডের ফর্মেশনটা হয়, সেই সিগমা বন্ডের ফর্মেশনটা হয় তোমার মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে। সো মুখোমুখি যখন অধিক্রমণ করে একটা অরবিটাল, তখন সেটা দেখা যায় যে অধিক্রমণ এরিয়াটা বেশি হয়, তাদের মধ্যে শক্তিটা বেশি থাকে। কিন্তু পাশাপাশি অধিক্রমণের সময় তাদের আলটিমেটলি শক্তিটা এত বেশি থাকে না, এবং খুব ইজিলি সেই বন্ধনটাকে ভেঙে দেওয়া যায়। তুমি যদি এটাকে জাস্ট একটু রোটেট করো, দেখো এখানে বন্ধনটা ভেঙে যাবে, টুইস্টেড হয়ে যাবে, বাট এখানে তুমি ঘুরাইতে পারবে একটা বন্ধে আর একটা। সো সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী, পাই বন্ধন হচ্ছে কি তোমার দুর্বল, এবং আমরা সেই পাই বন্ধনকে ভেঙে সেখানে আমরা নতুন কিছু অ্যাড করতে পারি, নতুন কিছু সংযোজন করতে পারি। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া এখানে যে আমরা সংযোজনটা করবো, সেই সংযোজনটা কোন ধরনের সংযোজন। আমরা বুঝলাম যে দ্বিবন্ধন থাকা মানে সেখানে আমি বলতে পারি যে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া দিবে, বাট আমার কথা হচ্ছে যে এখন তারা কোন ধরনের সংযোজন বিক্রিয়া দিবে। এরা কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে নাকি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। দেখো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলতে কি বোঝায়, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলতে কি বোঝায়, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক এডিশন, আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সংযোজন বা আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। সো এই যে নিউক্লিওফিলিক এডিশন কিংবা ইলেকট্রোফিলিক এডিশন, সেই নিউক্লিওফিলিক এডিশন আর ইলেকট্রোফিলিক এডিশনের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। ডিফারেন্সটা হচ্ছে দেখো ইলেকট্রোফিলিক এডিশনে যখন বিকারক যখন ফার্স্ট স্টেপে অ্যাটাকটা করে, সেই অ্যাটাকটা যে ঘটায় সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল, অর্থাৎ এখানে অ্যাটাক ঘটায় হচ্ছে তোমার ইলেকট্রোফাইল, এখানে অ্যাটাক ঘটায় ইলেকট্রোফাইল। আর এইখানে অ্যাটাক ঘটায় কে, এইখানে নিউক্লিওফিলিক এডিশনে অ্যাটাক ঘটায় হচ্ছে নিউক্লিওফাইল, এবং তারা কাকে অ্যাটাক ঘটায়, কার্বনকে অ্যাটাক ঘটায়। সো এখানে তোমার কে অ্যাটাক করে, নিউক্লিওফাইল অ্যাটাক করে, নিউক্লিওফাইল। এবং তোমাদের আগের আমার মনে হয় ফার্স্ট বা সেকেন্ড লেকচারে তোমাদেরকে আমি দেখাইছিলাম কিভাবে তোমরা ইলেকট্রোফাইল চিনবা, কিভাবে তোমরা নিউক্লিওফাইল চিনবা, ঠিক আছে। সো ইলেকট্রোফাইল মানে যেটা ইলেকট্রনকে আকর্ষণ করে, সো দ্যাট মিনস তার নিজের পজিটিভ হইতে হবে, ঠিক আছে। কেউ একজন একটা মেয়েকে আকর্ষণ করে, তার মানে একটা মেয়েকে আকর্ষণ করতে হলে তার অবশ্যই ছেলে হইতে হবে। সো ঠিক এরকম যে এখানে তোমার কেউ একজন ইলেকট্রোফাইল, কেউ একজন ইলেকট্রনকে আকর্ষণ করে মানে তার নিজের মধ্যে পজিটিভ হইতে পারে, অথবা সে প্রশম হইতে পারে যার ইলেকট্রনের ঘাটতি আছে, রাইট। সো এখন ধরো এখানে পজিটিভ একটা ইলেকট্রোফাইল এখানে অ্যাটাক করবে। সো পজিটিভ ইলেকট্রোফাইলটাকে আমি অ্যাটাক করতে দিলাম। এখন পজিটিভ ইলেকট্রোফাইলটা যখন অ্যাটাক করতে যাবে, এখানে গিয়ে তোমার এখানেও পাই ইলেকট্রন আছে, এখানেও পাই ইলেকট্রন আছে, ঠিক আছে। সো এখন আমাদেরকে যে জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে এখানে কার্বন এবং কার্বনের মধ্যে যদি আমি চিন্তা করি, আচ্ছা নিউক্লিওফাইল মানে এটা হচ্ছে নিজের নেগেটিভ হইতে হবে, কারণ এটা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে চাইবে, সেটা পজিটিভ হবে, ওকে। সো আমি এখানে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি একটু এই যে অ্যালকিন আছে সেই অ্যালকিনের স্ট্রাকচারটা যদি একটু চিন্তা করো, তাহলে দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং এই কার্বন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। সো সেম হওয়ার কারণে তাদের মধ্যে কোনো ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটবে না। তার মানে এইদিকে যে বন্ধনটা আছে সেটা 100% সমযোজী বন্ধন, সেখানে কোনো ইলেকট্রন কোনো কার্বনের দিকে চলে যাবে না। বাট তুমি যদি এই CO গ্রুপ আছে এরকম কোনো গ্রুপের ক্ষেত্রে চিন্তা করো, লাইক কিটোন কিংবা এলডিহাইড, সেগুলোর ক্ষেত্রে CO গ্রুপ আছে। সো এইটার ক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে অক্সিজেনের খেয়াল করো, এখানে অক্সিজেনের
এখানে অক্সিজেনের যেই তোমার ইলেকট্রোনেগেটিভিটি, সেই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি। সো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে অক্সিজেন হয়ে যাবে তোমার আংশিক নেগেটিভ আর কার্বন হয়ে যাবে তোমার আংশিক পজিটিভ, রাইট? দ্যাট মিনস এখানে কার্বনের উপর পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। পজিটিভ চার্জ মানে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। সো কার্বনের উপর যেহেতু এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, সো এখানে নিউক্লিওফাইল নিজে হচ্ছে নেগেটিভ। নিউক্লিওফাইল ভাই কাকে আকর্ষণ করবে? এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। সো এখানে নিউক্লিওফাইল এটার উপর অ্যাটাক করে। আর ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করতে হয়, ইলেকট্রোফাইল কখন অ্যাটাক করে দেখো, ইলেকট্রোফাইল কখন অ্যাটাক করে? ইলেকট্রোফাইল তোমার এখানে যে ইলেকট্রন আছে দেখো, এখানে কার্বন কার্বনের মধ্যে কোনো ধরনের পজিটিভ নেগেটিভিটি সৃষ্টি হবে না। সো আলটিমেটলি কার্বনকে পয়েন্ট অফ ভিউ রাখবো অলওয়েজ। এখানে যদি কার্বনকে অ্যাটাক করতে হয় তার অবশ্যই এখানে যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনকে অ্যাটাক করতে হবে কার্বনের। সো এটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল অ্যাটাক করবে এটাকে, বিকজ ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ, সে গিয়ে এখানে পাই ইলেকট্রনকে অ্যাটাক করে সেখানে সংযোজিত হবে। আর এখানে যে নিউক্লিওফাইল আছে সেই নিউক্লিওফাইল এখানে কার্বন নিউক্লিয়াসকে তোমার অ্যাটাক করে দেন সেখানে সে সংযুক্ত হবে। সো দ্যাটস ইট। দ্যাট মিনস যদি সেখানে কার্বন কার্বন মানে কার্বন এখানে যে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডের যদি মানে ডিসপ্লেসমেন্ট না হয়, ইলেকট্রন ডিলোকালাইজেশন না ঘটে, তাইলে সেখানে ইলেকট্রোফিলিক এডিশন ঘটবে। আর সেখানে যদি ইলেকট্রন ডিলোকালাইজেশন ঘটে যায় তাহলে সেখানে নিউক্লিওফিলিক এডিশন ঘটবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো তো এই কথাটাই লিখছে, দেখো এই কথাটা এখানে লিখছে, এই কথাটা এখানে লিখছে যে দ্বিবন্ধনযুক্ত দ্বিতীয় কার্যকরী মূলক হলো কার্বনের মূলক যা এলডিহাইড কিছু নিয়ে আছে। দ্বিবন্ধনযুক্ত এলকিনের পাই বন্ধনে ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। দেখো কি বললাম, দ্বিবন্ধনযুক্ত এলকিনের ক্ষেত্রে কি কি সংযোজন ঘটে? সেখানে তোমার ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। বাট আমরা যদি কার্বনিল মূলকের কথা চিন্তা করি তখন সেখানে পাই বন্ধনে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। হয় মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা পাজল হয়ে যাবা। আচ্ছা, তো তারপরে দেখো এলকিনে অবস্থান সমানতা জ্যামিতিক সমানতা সম্ভব। এলকিনে তো আমরা দেখে আসছি অবস্থান সমানতা জ্যামিতিক সমানতা সম্ভব, আমরা সিস ট্রান্স সমান উপরে আসছি। সো ওই সমানগুলোতে দেখছি যে এলকিনে অবস্থান সমানতা জ্যামিতিক সমানতা সম্ভব। এলকিনের এটা একটু দাগ দিয়ে রাখো, এটা একটু দাগ দিয়ে রাখো যে এলকিনের কার্বন 2 থেকে কার্বন 4 সদস্য হলো গ্যাস, কার্বন 5 থেকে কার্বন 15 সদস্যগুলো তরল, কার্বন 16 থেকে অন্য সদস্য সম কঠিন, পলিমার প্লাস্টিক ও কৃত্রিম সুতা তৈরিতে এলকিন ব্যবহৃত হয়। কারণ পলিমার তৈরিতে তো আমাদের পলিথিন আমরা তৈরি করি না ইথিন থেকে। সো আমরা নর্মালি এলকিন থেকে আমরা এই প্রোডাক্ট এই সাবস্টেন্সগুলো আমরা প্রডিউস করি। ঠিক আছে, এই সাবস্টেন্সগুলো আমরা কি করি? প্রডিউস করি। আচ্ছা, তাহলে এলকিনের কার্বন 2 থেকে কার্বন 4 সদস্য হলো গ্যাস, কার্বন 5 থেকে কার্বন 15 সদস্যগুলো হলো তরল এবং কার্বন 16 থেকে অন্য সদস্য সম হচ্ছে কঠিন। তারপর যাও এলকিনের সাধারণ প্রস্তুতি। সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে না, খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নাই তোমাদের। আমি জাস্ট যেই জায়গাগুলো ইম্পর্টেন্স দিয়ে তোমাদেরকে পড়াবো সেটা একটু বেশি ইম্পর্টেন্স দিবা, বাকিটা এদিকে ক্লাসে পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবা, ক্লাসে পড়ার মধ্যে শিখে ফেলার চেষ্টা করবা। দেখো প্রথমত আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি এবং সেখানে আমরা প্রভাবক হিসেবে নেই Al2O3। দেখো এখানে প্রভাবক হিসেবে Al2O3 না নিয়ে আমরা H2SO4 নিতে পারি। তুমি লিখে রাখো Al2O3 আর H2SO4, Al2O3 আর H2SO4 এরা হচ্ছে তোমার নিরোধক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? নিরোধক। ভাই নিরোধক হিসেবে কাজ করে মানে কি? এরা কোনো একটা জায়গা থেকে তোমার পানিকে অপসারণ করে দেয়, পানিকে টেনে বের করে নিয়ে আসে, পানিকে টেনে বের করে নিয়ে আসে। তাহলে কি বললাম যে Al2O3 অ্যালুমিনা কিংবা H2SO4 সালফিউরিক অ্যাসিড যখন তুমি কোনো একটা জায়গায় দিবা তারা কি হিসেবে কাজ করবে? নিরোধক হিসেবে কাজ করবে। এর নিরোধকগুলো কি করে? নর্মালি একটা জায়গা থেকে তোমার পানিকে অ্যাবজর্ব করে নেয়, পানিকে তারা টেনে নিয়ে আসে। সো দ্যাটস ইট। তুমি যখন এখানে অ্যালকোহলের মধ্যে তুমি যদি Al2O3 দাও তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারিত হয়ে যাবে। এখন কিভাবে অপসারিত হবে সেই জিনিসটা আমি দেখাই। এখানে যে অপসারণটা ঘটে সেটাকে বলা হয় আলফা বিটা ইলিমিনেশন বা আলফা বিটা অপসারণ বা 1-2 ইলিমিনেশন রিয়াকশন। সো আলফা বিটা ইলিমিনেশন রিয়াকশনটা কি আমি তোমাদেরকে বুঝাই। আলফা বিটা ইলিমিনেশন রিয়াকশনটা কি? খুব ইম্পর্টেন্ট এইটাও। এই আলফা কার্বন কি সেখান থেকে মেডিকেল এডমিশনে কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো আলফা কার্বন কি আগে সেটা আমরা বুঝি। আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন। দেখো জৈব যৌগে যেই কার্বনের সাথে কোনো কার্যকরীমূলক সংযুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন সংযুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। ফর এক্সাম্পল আমি যদি এদিকে দিই CH3 দেন হচ্ছে তোমার CH2 দেন হচ্ছে তোমার ধরো এখানে দিলাম দেন আচ্ছা এটাকে একটু এভাবে একটু করে লিখি। এখানে দিলাম হচ্ছে ধরো CH3 দেন হচ্ছে তোমার C দেন H, এখানে একটা হাইড্রোজেন দেন এখানে একটা হাইড্রোজেন দেন এখানে ধরো C, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর এখানে ধরো একটা OH। সো এখানে একটা জিনিস খেয়াল করো,
এখানে কার্যকরী মূলককে ভাই কার্যকরী মূলক হচ্ছে এখানে OH। তাহলে OH যদি কার্যকরী মূলক হয়, সেই OH কোন কার্বনের সাথে সংযুক্ত? এই কার্বনের সাথে সংযুক্ত, তাহলে দ্যাটস ইজ আলফা কার্বন। এখন আলফা কার্বনের সাথে যে সমস্ত হাইড্রোজেন সংযুক্ত সেইগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। দ্যাট মিনস এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আর আলফা কার্বনের পাশের যে কার্বন সেটাকে বলা হয় বিটা কার্বন, সেটাকে কি বলা হয়? বিটা কার্বন। তো এই বিটা কার্বনের যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোকে বলা হয় বিটা হাইড্রোজেন। সো যখনই আমাদের কোনো একটা ইলিমিনেশন রিয়াকশন ঘটে, ফেমাস রিয়াকশন হচ্ছে যে সেখানে আলফা বিটা ইলিমিনেশন রিয়াকশন ঘটবে বা 1-2 ইলিমিনেশন রিয়াকশন ঘটবে। আলফা বিটা ইলিমিনেশন রিয়াকশনটা কেন ঘটবে, কেমনে ঘটবে? সেটা হচ্ছে আলফা কার্বন থেকে কার্যকরী মূলক অপসারিত হয়ে যাবে। আলফা কার্বন থেকে কি ঘটবে? কার্যকরী মূলক অপসারিত হয়ে যাবে। এবং এই ইলিমিনেশন রিয়াকশনটা নর্মালি ঘটে হচ্ছে তোমার এই ইলিমিনেশন রিয়াকশনটা, এখানে আমরা যে ইলিমিনেশন রিয়াকশন পড়তেছি সেই ইলিমিনেশন রিয়াকশন লিখে রাখো। ইলিমিনেশন রিয়াকশনগুলো নর্মালি ঘটে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে, আমি এলিফিটিকের আন্ডারে বলতেছি, অ্যালকাইল হ্যালাইডে, আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের পরে আরেকটা হচ্ছে তোমার অ্যালকোহলে। এইগুলাতে তোমার আলফা বিটা ইলিমিনেশন রিয়াকশন ঘটে। কি ঘটে? অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলে। সো এখানে দেখো এটা হচ্ছে অ্যালকোহল একটা। সো এখান থেকে তোমার কার্যকরী মূলক অপসারিত হবে। সো আমি কার্যকরী মূলককে আমি অপসারিত করে দিলাম। এখানে কার্যকরী মূলককে যদি আমি অপসারিত করে দিই, কার্যকরী মূলককে অপসারিত করার পরে আমার কি থাকে? দেখো এখানে আলফা কার্বন থেকে কার্যকরী মূলক অপসারিত হবে, অর্থাৎ আলফা কার্বন থেকে -OH, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, সো -H। তো দেখো আলফা কার্বন থেকে যদি তোমার OH অপসারিত হয়ে যায় আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, তাহলে আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে থাকে এখানে C, আর এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেল, তার বন্ডটা খালি রয়ে গেল, আর এখানে উপরে একটা হাইড্রোজেন আছে অলরেডি, আর এখানে আমাদের C, এখানে দুইটা হাইড্রোজেন আছে আমাদের, বাট এখানে একটা OH যেটা ছিল সেটা চলে গেছে, তার হাতটা খালি হয়ে গেল। এখন আমরা কি করব? এখানের একটা হাত আর এখানের কার্বনের একটা হাত, দুইটা একসাথে জোড়া লাগাবো। সো আমি যদি এখানে এই কার্বনের যে হাতটা আছে, এই কার্বনের যে হাতটা আছে আর এই কার্বনের যে হাতটা আছে সেটা যদি একসাথে জোড়া লাগাই, দেখো এই যে একটা হাত আর এখানে একটা হাত জোড়া লাগাইলে দুইটা মিলে একটা হাত, নতুন হাত তৈরি হবে। সো এখানে একটা নতুন ডাবল বন্ড ফর্ম করবে, এই যে এলকিন তৈরি হয়ে গেল। ঠিক আছে। সো আলফা বিটা ইলিমিনেশনের মাধ্যমে আমরা এইভাবে কোনো একটা রিয়াকশনের প্রোডাক্ট আমরা বের করতে পারি, এবং এখানে তুমি নিজেরা এখন প্রোপানল থেকে কি উৎপন্ন হচ্ছে, ইথানল থেকে কি উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টগুলো বের করতে পারবা। যদি পারো একটু মাথায় রাখো 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই রিয়াকশনটা ঘটে। কত ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি দেওয়া হয়? অ্যালুমিনা গুঁড়া দেওয়া হয়। কি দেওয়া হয়? অ্যালুমিনা, Al2O3। আচ্ছা, এবং এখানে আমরা ইচ্ছা করলে আমরা H2SO4 দিয়েও কিন্তু রিয়াকশনটা ঘটাইতে পারি, একটু আগে যেটা বললাম, কারণ আমাদের কাজ হচ্ছে সেইখানে অ্যালকোহল থেকে পানিটাকে অপসারণ করা। সো সেই কাজটা আমরা করতে পারি। বাট এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে তুমি যখন এই জিনিসটা পড়বা, সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরোধন পড়বা, তখন অবশ্যই তোমাকে সেটার টেম্পারেচারটা মাথায় রাখতে হবে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ঠিক আছে? আচ্ছা, ইভেন এখানে তোমাকে খুব পাজেল্ট করার কয়েকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো ইথানলের এক আয়তনের মিশ্রণকে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াসে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়, পরে 160 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওই উৎপন্ন যৌগটি বিয়োজিত হয় ইথিন বা ইথিলিন গ্যাস উৎপন্ন করে। এক্ষেত্রে ইথানলের নিরোধন ঘটে, অর্থাৎ H2SO4 দিয়ে নর্মালি আমরা কিসের নিরোধন ঘটাই? ইথানলের নিরোধন ঘটাই। ঠিক আছে? ইথানলের নিরোধন ঘটাই। আচ্ছা, তারপরে আমরা নিচে যাই, দেখো পেট্রোলিয়াম থেকে এলকিন, পেট্রোকেমিক্যাল শিল্পে আমরা পেট্রোলিয়াম থেকে এলকিন কই আচ্ছা দেখো, পেট্রোলিয়াম থেকে এলকিন পেট্রোকেমিক্যাল শিল্পেও আমরা নর্মালি এলকিন থেকে পাই। এইটা এত বেশি দরকার নাই, তবে একটা জিনিস একটু মনে রাখতে পারো, যদি খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরে মনে রাখতে পারো, আমার কাছে মনে হয় যে এইগুলো মনে রাখাটা বেটার হবে। যেমন পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কেরোসিনের অন্যতম উপাদান কি? অন্যতম উপাদান ডুডেকেন। এটা মনে রাখতে পারো যে আমরা যদি তোমার পেট্রোলিয়ামের আংশিক পাতন ঘটাই, সো পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত যে কেরোসিন পাবো সেই কেরোসিনের অন্যতম উপাদান হচ্ছে ডুডেকেন। C12H26। পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কেরোসিনের প্রধান উপাদান কি ভাইয়া? ডুডেকেন। ক্যালসিয়ামের না, মানে পেট্রোলিয়ামের আংশিক পাতন। আমি যদি পেট্রোলিয়ামের আংশিক পাতন ঘটাই, সো পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কেরোসিনের অন্যতম উপাদান কি? ডুডেকেন।
অন্যতম উপাদান কি? ডুডেকেন। পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কেরোসিনের অন্যতম উপাদান হচ্ছে ডুডেকেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এটাকে আমরা Al2O3 আর Cr2O3 দিয়ে আমরা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করতে পারি। বাকি ইনফরমেশনগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট যে পেট্রোলিয়ামের যখন আমরা আংশিক পাতন করি তখন প্রাপ্ত কেরোসিনের অন্যতম উপাদান কি? অন্যতম উপাদান হচ্ছে ডুডেকেন। ঠিক আছে, এটা মাথায় রাখো, নিচে রাখার দরকার নাই। আচ্ছা, এইখানে আসো অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল হ্যালাইড থেকে আলফা বিটা এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে অবশ্য একটা কথা আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন 1 এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে অন্য সব অ্যালকিন প্রস্তুত করা যায়। আমি নিচে যাই, এখানে একটা জিনিস একটু মাথায় রাখবা, আমরা যখন আলটিমেটলি তোমার অ্যালকাইল হ্যালাইডের উপর কোনো এই যে ক্ষারীয় কোনো কিছু দিয়ে বিক্রিয়া ঘটাবো তখন দুইটা হইতে পারে, দুইটা কন্ডিশন হইতে পারে, এবং এইটা মেডিকেল এডমিশনে তোমাদেরকে ভেজাল লাগাইতে পারে যে কোনো একটা রিঅ্যাকশন দিয়ে দিতে পারে। এখানে জাস্ট এই জায়গাটাতে অ্যালকোহল না লিখে এখানে একোয়াস লিখে দিতে পারে, এখানে একোয়াস লিখে দিতে পারে। সো একটা জিনিস চিন্তা করো, অ্যালকাইল হ্যালাইডে যখন আমরা সেই তোমার ক্ষার দিব তখন দুই ধরনের রিঅ্যাকশন ঘটতে পারে। সেই ক্ষারটা কোন দ্রাবকে দ্রবীভূত আছে সেটার উপর ডিপেন্ড করবে যে সেই বিক্রিয়ার প্রোডাক্টটা কী হবে। যদি এখানে যে তুমি ক্ষারটা যেটা দেখতেছো NaOH কিংবা KOH যেটা থাকুক না কেন, সেটা যদি অ্যালকোহলিক থাকে, লিখো ক্ষারটা যদি এখানে বেস যদি অ্যালকোহলিক থাকলে সেখানে আলফা বিটা ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া ঘটবে। আলফা বিটা ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া? আলফা বিটা ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া ঘটবে। আচ্ছা, আর এখানে বেসটা যদি তোমার যে এখানে যে ক্ষারটা আছে সেই ক্ষারটা যদি তোমার একোয়াস হয়, অর্থাৎ জলীয় দ্রবণ হয়, তাহলে সেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি কি বললাম, বেস যদি অ্যালকোহলিক হয় তাহলে হচ্ছে আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে বা আলফা বিটা অপসারণ, আর বেস যদি একোয়াস হয় বা জলীয় দ্রবণের হয় তখন সেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। জিনিসটা আমি বুঝাই। দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড। ভাই 1 ডিগ্রি কেন? কারণ হচ্ছে দেখো এখানে কার্যকরী মূলক যে কার্বনের সাথে সংযুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি অন্য একটা কার্বনের সাথে সংযুক্ত আছে, সেই জন্য সেটাকে বলা হয় 1 ডিগ্রি। তোমাকে জিনিসটা বোঝাই। দেখো এখানে ব্রোমিন যেই কার্বনের সাথে সংযুক্ত আছে, কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত আছে সেই কার্বন তার চারপাশে কয়টা কার্বন দ্বারা ডিরেক্টলি কানেক্টেড সেটার উপর ডিপেন্ড করে সেটাকে আমি 1 ডিগ্রি বলবো, 2 ডিগ্রি বলবো নাকি 3 ডিগ্রি বলবো। এখানে দেখো এখানে যে কার্বনটা আছে সেটা অর্থাৎ কার্যকরী মূলক সংশ্লিষ্ট যে কার্বন আছে সেই কার্যকরী মূলক সংশ্লিষ্ট কার্বন, ঠিক আছে, ডিরেক্টলি আর মাত্র একটা কার্বনের সাথে একদিকে সংযুক্ত, সো সেটাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমাকে যদি 2 ডিগ্রি বের করতে হয়, দেখো ব্রোমিনটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম। সো ব্রোমিনটা দেখো, এই ব্রোমিন কোন কার্বনের সাথে সংযুক্ত হয়? এই কার্বনের সাথে। এই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে সংযুক্ত? এদিকের একটা কার্বন, এদিকে একটা কার্বন, 2 ডিগ্রি, এটা হচ্ছে বিউটাইল ব্রোমাইড। সো আমরা এখানে 1 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড নিতে পারি, 2 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড নিতে পারি। সো এখানে আমাদের যেহেতু অ্যালকোহলিক দেওয়া আছে, সো অ্যালকোহলিক দেওয়ার মানে হচ্ছে এখানে আলফা বিটা এলিমিনেশন ঘটবে। এগিন আগের মতো ঘটবে যে এখানে আলফা বিটা এলিমিনেশনের জন্য আলফা কার্বন থেকে কার্যকরী মূলক সরে যাবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে। তো আলফা কার্বন থেকে যদি আমরা বিআরটাকে সরাই দিই তাহলে এখানে থাকে CH2, আর এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে সরাই দিই এখানে থাকে CH। আমি যদি ডাবল বন্ড পূরণ করে দিই তাহলে দেখো CH ডাবল বন্ড CH2, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট বিউটিন 1, আর বাকিগুলো উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে 2 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড নিই তখন আমি মাঝখানে দ্বিবন্ধন পাবো। দেখো কারণ কি, এখন এখানে একটা কথা আছে, এখানে একটা জিনিস অ্যারাইজ করে, আমি এটার একটু সংকেতটা লিখে তারপরে একটু বুঝাই দিই। দেখো এখানে কি হবে, এখানে আলটিমেটলি দেখো CH3 দেন CH2, দেন এখানে আমরা দিতে পারি, ওকে এটাকে একটু এভাবে লিখি, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, দেন এখানে হচ্ছে C, দেন H2, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেন হচ্ছে এখানে হচ্ছে তোমার CH2, দেন হচ্ছে C, দেন একটা জায়গায় H আর একটা জায়গায় হচ্ছে তোমার Br, দেন এখানে হচ্ছে C, দেন H3, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। সো এই দেখো এই রিঅ্যাকশনটার মধ্যে আমরা কি করতেছি, এখানে এই জায়গাটাতে আমরা দেখতেছি কি, একটু ভালোভাবে খেয়াল করো যে এখানে তোমার এই যে এখানে আছে হচ্ছে তোমার এখানে যাই, এখানে আমাদের কি ঘটাইতে হবে, এখানে অ্যালকোহলিক আছে, খাটটাও অ্যালকোহলিক আছে, সো এখানে আমাদের আলফা বিটা এলিমিনেশন ঘটাইতে হবে। সো আলফা বিটা এলিমিনেশন যদি আমি ঘটাই তাহলে কি করতে হবে, আমরা কি পড়ে আসছি ভাই, আলফা কার্বন থেকে কার্যকরী মূলক চলে যাবে। ওকে,
এটা হচ্ছে আলফা কার্বন। বাট এখানে যে প্রবলেমটা ঘটে সেটা হচ্ছে আমরা আগের ডেফিনেশনে বলছিলাম যে আলফা কার্বনের পাশে যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলোকে বলা হয় বিটা কার্বন। সো এটা হচ্ছে আলফা কার্বন, তার পাশে আছে এই যে একটা বিটা কার্বন, তার পাশে আছে এই যে একটা বিটা কার্বন। সো এখন এইদিকে বিটা কার্বন হয়ে গেছে দুইটা। সো আমি হাইড্রোজেনটা রিয়েলি কোন কার্বন থেকে অপসারিত করব সেটার জন্য একটা রুলস আছে যেটাকে বলা হয় সাইজেফ নীতি। রুলসটার অবশ্যই কারণ আছে, আমাদের বেসিক লেকচারে পড়ানো হয়েছে কেন এই কাহিনীটাই ঘটতেছে। তারপরে এটাকে তোমরা জাস্ট এই মাথায় রাখো সাইজেফ নীতি। ভাই সাইজেফ নীতিটা কি? সাইজেফ নীতিটা হচ্ছে যে এখানে তোমার যেই বিটা কার্বনের হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে সেই কার্বন থেকে হাইড্রোজেনটাকে অপসারণ করে নিতে হবে। অর্থাৎ শোষিতরা সবসময় শোষিতই হবে। যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখানে যে বিটা কার্বনের হাইড্রোজেন কম থাকবে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে দেখো এটা হচ্ছে বিটা কার্বন, এখানে হাইড্রোজেন হচ্ছে একটা দুইটা, এখানে হচ্ছে এটা হচ্ছে বিটা কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন একটা দুইটা তিনটা। সো এখানে জাস্ট এই বিটা কার্বন এখানে দুইটা কম আছে, সো এখানে হচ্ছে একটা হাইড্রোজেন অপসারিত হবে, রাইট? একটা হাইড্রোজেন এই জায়গাটা থেকে অপসারিত হবে। সো আর এখান থেকে ব্রোমিনটা ফর্ম হলে দ্বিবন্ধনটা ফর্ম হবে এই জায়গাটাতে। দেখো বিউটিন 2 উৎপন্ন হয়েছে। আচ্ছা, তারপর অ্যালকাইন থেকে অ্যালকিন। অ্যালকাইন থেকে অ্যালকিনের জন্য আমরা যেই প্রভাবকটা দিই সেটা হচ্ছে তোমার প্যালাডিয়াম ও BaSO4, খুব ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা থেকে তোমাদেরকে ভেজালটা কোন জায়গাটাতে লাগাবে আমি বলে দিই। দেখো এখানে হচ্ছে কি ভাই, প্যালাডিয়াম এবং BaSO4 বেরিয়াম সালফেটের মিশ্র প্রভাবক আমরা দেই। মিশ্র প্রভাবক দিলে এখানে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়। দেখো আমি কয়েকটা বিক্রিয়া দেখাবো। এখানে আমি তোমাকে একটা অ্যালকাইন দিলাম, অ্যালকাইন অর্থাৎ ধরো CH ট্রিপল বন্ড CH। এখানে আমি প্যালাডিয়ামের সাথে BaSO4 দিলাম না, BaSO4 দিলাম না, শুধু প্যালাডিয়াম দিলাম, শুধু প্যালাডিয়াম দিলাম। প্যালাডিয়াম দেওয়ার পরে এখানে আমি হাইড্রোজেনকে অ্যাড করলাম। যখন আমি শুধুমাত্র প্যালাডিয়াম দিয়ে হাইড্রোজেনকে অ্যাড করব তখন দেখা যাবে যে এখানে ডিরেক্টলি অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে, CH3CH3। আমি যদি অ্যালকিন পাইতে চাই আমাকে BaSO4 ইউজ করতে হবে। কেন? এটা কারণ আমি তো বললাম এগুলো বেসিক লেকচারে আছে, আমি এখন তোমাকে প্রত্যেকটার কজ এখন পড়ানোর মতো টাইম নেই। বাট আমি রিয়েল এখানে ঘটনাটা বলে যাই তাহলে যেন তোমরা পড়ার সময় যেন একটু স্বস্তি পাও। কারণ হচ্ছে কি বই দাগায় দিয়ে যাই তো, বাট তোমাদের 21 বছর স্টুডেন্ট এই অর্গানিক কেমিস্ট্রি হাতেই ধরে নাই, ঠিক আছে? সো আমি দেখলাম গত বছরের রিটেনে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের রিটেনে 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন আছে অর্গানিক কেমিস্ট্রি থেকে। সো ক্যান ইউ ইমাজিন যে এই জিনিসটা কতটুকু মানে ইম্পর্টেন্ট। সো তোমার তো মেডিকেলে হবে এতটুকু তো শিওর না, তুমি ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষা দিতে যাবা, সেখানে তোমার একটা বিক্রিয়া দিয়ে দিতে পারে, ঠিক আছে? 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেনে আসছে অর্গানিক থেকে। সো দেখো বাকি সব কেমিস্ট্রি থেকে মনে হয় 1টা বা 2টা কোশ্চেন আসছে। আচ্ছা দেখো অ্যালকাইন, ধরো আমি এখানে একটা অ্যালকাইন দিলাম। অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কীরকম ঘটে, আমি এখানে একটা অ্যালকাইন দিলাম। অ্যালকাইন দেওয়ার পরে আমি যদি এখানে প্যালাডিয়াম দিই তখন প্যালাডিয়াম কি করতে থাকে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন সংযুক্ত করা যায় সে ততক্ষণ পর্যন্ত হাইড্রোজেন সংযুক্ত করতে থাকে প্যালাডিয়াম। সো প্যালাডিয়াম কি করে, এখানে প্যালাডিয়াম প্রথম ধাপে অ্যালকিন উৎপন্ন করে। অ্যালকিন কিভাবে উৎপন্ন করে, প্রথমে 2টা হাইড্রোজেন এখানে সংযুক্ত করে। ভাই 2টা হাইড্রোজেন যদি সংযুক্ত করে C2H2 আছে, তাহলে 2টা হাইড্রোজেনকে সংযুক্ত করলে C2H4 হবে, তার মানে সেটা একটা অ্যালকিন হবে, CH2 দেন ডাবল বন্ড CH2। তারপরে আবার কি করে, প্যালাডিয়াম আবার হাইড্রোজেন সংযুক্ত করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেনকে সংযুক্ত করা যায় প্যালাডিয়াম হাইড্রোজেনকে সংযুক্ত করতে থাকে। অ্যান্ড এটা শুধুমাত্র প্যালাডিয়াম না, সেটা নিকেলেও করে। অর্থাৎ কোনো ধাতুকে, অবস্থান্ত ধাতুকে যদি তুমি কি করো একা ছেড়ে দাও তখন সে যতক্ষণ পর্যন্ত তার রিয়াকশন এখানে হাইড্রোজেনকে সংযুক্ত করার দরকার ততক্ষণ পর্যন্ত সে হাইড্রোজেনকে সংযুক্ত করতে থাকবে। সো তুমি এখানে আবার দিলা, সো আবার সে এখানে CH3 ফর্ম করবে, অর্থাৎ অ্যালকেন পর্যন্ত চলে যাবে। সো আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই প্যালাডিয়ামকে কোনোভাবে থামানো, যে ভাই তুই শুধুমাত্র আমাকে অ্যালকিনটা উৎপন্ন করে দে, আমার অ্যালকিন উৎপন্নের দরকার নেই। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করি, প্যালাডিয়ামের সেই গতিটাকে রোধ করার জন্য বা প্যালাডিয়ামের সেই টেন্ডেন্সিটাকে রোধ করার জন্য আমরা একটা প্রভাবক বিষ ইউজ করি, হুইচ ইজ বেরিয়াম সালফেট। খুব ইম্পর্টেন্ট, বেরিয়াম সালফেট। কি ইউজ করি? বেরিয়াম সালফেট। আমরা কি ইউজ করি? বেরিয়াম সালফেট। সো এই বেরিয়াম সালফেট কি করে, আমরা যখন বেরিয়াম সালফেট দিই তখন বেরিয়াম সালফেট কি করে, এই প্যালাডিয়ামের যে প্রভাবন যে ক্ষমতা সেই প্রভাবন ক্ষমতাকে রোধ করে দেয়। এন্ড যখন কোনো একটা প্রভাবকের প্রভাবন ক্ষমতা অন্য কোনো একটা সাবস্টেন্স সেটাকে রোধ করে দেয় তখন সেটাকে আমরা বলি প্রভাবক বিষ, ঠিক আছে? সো এই বেরিয়াম সালফেট এই বিক্রিয়ায় প্রভাবক বিষ হিসেবে কাজ করে, ঠিক আছে? সো বেরিয়াম সালফেট যখন আমরা দিব প্যালাডিয়ামের সাথে তখন সেটা অ্যালকিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, সেটা অ্যালকেন পর্যন্ত যাবে না। সো তুমি বুঝতে পারতেছো আমি কি বোঝাতে চাইছি? মেডিকেল এডমিশনে একটা আসলো যে এই বিক্রিয়ার প্রোডাক্ট কি, এখন এখানে শুধুমাত্র প্যালাডিয়াম দেওয়া আছে, তুমি তো একবার একটু সময় পড়ে গেছিলা, আর প্যালাডিয়াম দেওয়া থাকলে মনে হয় সেটা অ্যালকিন হয়, তুমি অ্যালকিন লিখে আসলা, বাট একটু ঘুরায় পেঁচায় দিয়ে দিল, সেখানে অ্যালকেন উৎপন্ন হইতেছে। আচ্ছা, তারপর আসে অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া আসবে ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা। কি কি পরীক্ষা আছে আগে মাথায় নাও, ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, বিয়ার দ্রবণ পরীক্ষা, ঠিক আছে? 2টা পরীক্ষা অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া 2টা, একটা হচ্ছে ব্রোমিনের, একটা হচ্ছে কি তোমার ব্রোমিনের
একটা হচ্ছে তোমার জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা, একটা হচ্ছে তোমার ব্রোমিনের দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটা হচ্ছে তোমার কি পরীক্ষা, আরেকটা হচ্ছে তোমার বেয়ার পরীক্ষা, ঠিক আছে, ব্রোমিন আরেকটা হচ্ছে কি বেয়ার পরীক্ষা। আচ্ছা, এবং এইটা শুধুমাত্র অসম্পৃক্ততার জন্য, এটা শুধুমাত্র অ্যালকিন না, অ্যালকাইনের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা যাচাই করতে পারবো। অর্থাৎ অসম্পৃক্ত যৌগ যদি হয়, মানে সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে, এবং সেই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অবশ্যই কার্বন কার্বনের মধ্যে হইতে হবে, কার্বন এর সাথে ভিন্ন কোনো মূলক থাকলে সেখানে হবে না, ঠিক আছে। ধরো এখানে আমাদের অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া দিল, শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটা হচ্ছে তোমার বেয়ার পরীক্ষা। সো ব্রোমিন দ্রবণ পরীক্ষার ক্ষেত্রে আমরা কি করি, আমরা ব্রোমিন দ্রবণটা দিই, ব্রোমিন দ্রবণটা আমরা দিই। সো ব্রোমিন দ্রবণটা যখন আমরা দিই, ব্রোমিন দ্রবণ দেওয়ার পরে সেখানে ব্রোমিন দ্রবণটা ইনিশিয়ালি গাঢ় লাল বর্ণের তরল থাকে। এই তরলটা যদি কার্বন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে 5% দ্রবণ তৈরি করা হয়। যদি কার্বন কার্বনের পাই বন্ধন উপস্থিত থাকে তখন সেই দ্রবণটা ভেঙে যায়, ব্রোমিনটা ভেঙে যায়, সো তার বর্ণটা নষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি। সো এখানে CH2 বিআর উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বিআর পরীক্ষা। বিআর পরীক্ষা মানে কি, সেখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই। কি দিই? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ থাকে। কোন বর্ণের? বর্ণটা মাথায় রাখো। ব্রোমিন কি ছিল? লাল বর্ণের। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন বর্ণের? গোলাপি বর্ণের থাকে। সো এখানে যদি ইথিন থাকে, অ্যালকিন থাকে, তখন সেখানে গ্লাইকোল উৎপন্ন হয়। গ্লাইকোল মানে প্রতিটা কার্বনে একটা করে OH থাকবে। এই যে দেখো, গ্লাইকোল উৎপন্ন হয়, ইথিলিন গ্লাইকোল, ঠিক আছে। আর এখানে যদি আমরা যদি অ্যাসিটিলিন দেই, বা তোমার হচ্ছে যদি আমরা সেখানে আলটিমেটলি ট্রিপল বন্ড দিই, তখন সেখানে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তো তখন সেখানে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড। এখানে যেহেতু দুইটা কার্বনের সাথে ফ্রি আছে, সো দুইটা কার্বনে এরকম কার্বক্সিলিক অ্যাসিড সংযুক্ত হয়ে এরা হচ্ছে এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। অক্সালিক অ্যাসিডের সংকেত কি? অক্সালিক অ্যাসিড হচ্ছে ওয়ান টাইপ অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ হচ্ছে দুইটা, অর্থাৎ COOH। আচ্ছা, এবং এখানে কিন্তু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে হয়, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, অ্যালকিনের বিক্রিয়া, এই জিনিসগুলো আমরা পড়ায় ফেলছি। বিপরীত মার্কনিভব অ্যালকিনের বিক্রিয়া। দেখো, অ্যালকিনের বিক্রিয়াটা এখানে কয়েকটা বিক্রিয়া আছে, একটু আমরা সামারাইজ করে যাই যে অ্যালকিন কোন কোন ধরনের বিক্রিয়া দেয়। অ্যালকিন কোন কোন ধরনের বিক্রিয়া দেয় একটু সামারাইজ করে যাই। দেখো, অ্যালকিনের সাথে আমরা যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন সংযোজন করি, তখন সেখানে হচ্ছে তোমার কি উৎপন্ন হয়? তখন সেখানে হচ্ছে তোমার অ্যালকেন উৎপন্ন হয়। আচ্ছা, একটা হচ্ছে এইটা বিক্রিয়া। তারপরে ব্রোমিন যদি আমরা লাল বর্ণের দিই, তখন অ্যালকিন বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো উৎপন্ন করে, অ্যালকেন উৎপন্ন করে, সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। আর হচ্ছে মার্ক-নিভব নীতি। ভাই, মার্ক-নিভব নীতিটা কি? আমরা যখন অপ্রতিসম অ্যালকিনে আমরা যখন কি ইউজ করতে যাব? আমরা যখন হচ্ছে তোমার মানে অ্যালকাইল মানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড এগুলো যোগ করতে যাব, বা অপ্রতিসম অ্যালকাইন যখন এডিশন রিয়াকশন দিবে, তখন তারা মেনলি মার্ক-নিভব রুলসটা ফলো করে। আর মার্ক-নিভব রুলসটা কি? সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা অপ্রতিসম অ্যালকিন আছে। অপ্রতিসম অ্যালকিন মানে কি? তোমাকে ধরো এইটা আমি একটা অ্যালকিন দিলাম, CH2, দেন ডাবল বন্ড CH2 দিলাম। তো CH2 ডাবল বন্ড CH2 দেওয়ার পরে এখানে দেখো, আমি যদি ডাবল বন্ড বরাবর ভেঙে ফেলি, তখন আমি দুই পাশে সেম পাবো। সো এটা হচ্ছে সিমেট্রিক্যাল বলতে পারি। সো এটাকে বলা হচ্ছে তোমার প্রতিসম অ্যালকিন। আর অপ্রতিসম অ্যালকিন কি? ধরো এখানে আমার হাতে আছে CH3, দেন এখানে আছে CH, দেন ডাবল বন্ড, দেন CH2। সো এখানে এটা হচ্ছে তোমার অপ্রতিসম অ্যালকিন, কারণ এখানে মাঝখান বরাবর যদি আমি ভেঙে ফেলি, মাঝখান বরাবর যদি এটা ব্রিজ ঘটে, তখন দুই পাশে ভিন্ন রকম তোমার কার্বন পাওয়া যাবে, ভিন্ন সংখ্যক কার্বন পাওয়া যাবে। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এটার সাথে যখন আমরা কোনো কিছু সংযুক্ত করতে যাবো, অর্থাৎ ধরো এটার সাথে আমরা HCl সংযুক্ত করতে যাচ্ছি। HCl যখন সংযুক্ত করতে যাব, তখন এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে, এখানে হাইড্রোজেন কার সাথে সংযুক্ত হবে আর ক্লোরিন কার সাথে সংযুক্ত হবে, সেই জিনিসটাই দেখতে হবে। সো এখানে হাইড্রোজেন অ্যাকচুয়ালি তেলা মাথায় তেল দেওয়া। হাইড্রোজেন অ্যাকচুয়ালি সেই কার্বনের সাথে সংযুক্ত হবে যে কার্বনের হাইড্রোজেন অলরেডি বেশি। দেখো, দ্বিবন্ধনের দুই পাশে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনে এই এক হাইড্রোজেনের দাবিদার। এখন এই হাইড্রোজেন কার কাছে যাবে? এই হাইড্রোজেন তার কাছে যাবে যার কাছে অলরেডি টাকা বেশি আছে। সো এই হাইড্রোজেন তোমার তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে। সো এই কার্বনে এই আরেকটা হাইড্রোজেন সংযুক্ত হবে। সো এটা হবে CH3, আর Clটা এসে পড়বে এখানে। সো এটা হবে CH3। তাহলে প্রোডাক্টটা কি হবে? দেখো, CH3, দেন Cl, দেন হচ্ছে তোমার H, এখানে একটা কার্বনের সাথে H ছিল, H, দেন
একটা বন্ড যদি সংযুক্ত হয়ে গেছে CH3। আচ্ছা, এখন দেখো এখানে যদি আমি HBrও দিতাম সেম রিয়াকশন ঘটতো, বাট একটা ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, জাস্ট একটা ক্ষেত্রটা দেখাচ্ছি। এখানে যদি আমি HBr দিতাম, HBr দিলেও সেম রিয়াকশানেই ঘটতো। প্রথম এই কার্বনে, যেই কার্বনে কার্বন সংখ্যা বেশি সেই কার্বনে হাইড্রোজেন অ্যাড হইতো, যে কার্বনে ব্রোমিন সংখ্যা বেশি হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বনে ব্রোমিন সংযুক্ত হইতো। সো দ্যাট মিনস এখানে আমরা সংযুক্ত যদি করি তাহলে সেই সংযুক্ত হবে CH3, দেন CH, দেন এখানে Br, দেন হচ্ছে তোমার CH3। ঠিক আছে, এটা হয়তো প্রোডাক্ট। আচ্ছা, এখন শুধুমাত্র একটা কন্ডিশনে এখানে তোমার এই নীতিটার উল্টাপাল্টা ঘটে, সেটার জন্য দুইটা শর্ত লাগবে। দুইটা শর্ত কি? প্রথমত সেখানে HBr থাকতে হবে, সেকেন্ডলি সেখানে তোমার পারক্সাইড থাকতে হবে, H2O2 থাকতে হবে। সেখানে কি থাকতে হবে? পারক্সাইড থাকতে হবে। দেখো, পারক্সাইড এবং HBr যখন দুইটাই একসাথে উপস্থিত থাকবে তখনই মার্কনিভব রুলসের ব্যতিক্রমটা ঘটবে, এবং সেটাকে আমরা বলি মার্কনিভবের বিপরীত নীতি, বা সেটাকে আমরা বলি খারাস প্রভাব। সেটা কি বলি? খারাস প্রভাব। খারাস প্রভাবে কি হয়? HBr এবং যদি আমি এখানে H2O2 দিই, H2O2 দিয়ে যখন আমরা বিক্রিয়া ঘটাই, H2O2 দিয়ে বিক্রিয়া ঘটানোর সময় এই প্রোডাক্টটা উৎপন্ন হয় না। আগে আমরা মার্কনিভবের বিপরীত কাহিনী ঘটে, অর্থাৎ হাইড্রোজেনটা সেই কার্বনের সাথে সংযুক্ত হইতো যে কার্বনে অলরেডি হাইড্রোজেন বেশি আছে, বাট এখন হাইড্রোজেনটা সেই কার্বনের সাথে সংযুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন কম আছে। সো এখন হচ্ছে তোমার তাহলে প্রোডাক্টটা হবে CH3, দেন CH2, দেন এখানে হবে CH2, এখানে এই কার্বনের সাথে ব্রোমিনটা সংযুক্ত হবে CH2Br। বাট প্লিজ বি কেয়ারফুল, তুমি যদি এখানে HCl দাও আর পারক্সাইড দাও তখন কিন্তু এই বিপরীত মার্কনিভব নীতি হবে না। বিপরীত মার্কনিভব নীতি বা খারাস নীতি শুধুমাত্র দুইটা কন্ডিশন যদি সমসাময়িকভাবে উপস্থিত থাকে তখন হয়। একটা হচ্ছে HBr দিতে হবে, হাইড্রোজেন ব্রোমাইড দিতে হবে, আর একটা হচ্ছে H2O2 দিতে হবে, পারক্সাইড দিতে হবে। এখন ভাই কেন এই বিপরীত মার্কনিভব নীতি হয়, কেন এখানে তোমার মার্কনিভব নীতির অপোজিট রিয়াকশনটা ঘটে, কেন বিপরীত নীতি ঘটে, সেটার কারণ হচ্ছে এইখানে যে বিক্রিয়াটা ঘটে সেটা ঘটে হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী। এখন এই মেকানিজমটা কি বোঝানোর টাইম নেই। ফ্রি রেডিক্যাল লিখে রাখো জাস্ট, এই বিক্রিয়াটা ঘটে ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী। বিক্রিয়াটা কি অনুযায়ী ঘটে? ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী বিক্রিয়াটা ঘটে, ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী বিক্রিয়াটা ঘটে। আচ্ছা, আর তাহলে বাকিগুলো মার্কনিভব নীতির ক্ষেত্রে বাকি সব বিক্রিয়া কিভাবে ঘটে সেটা হচ্ছে তোমার মনে হয় যে নিউক্লিওফিলিক এডিশন না ইলেকট্রোফিলিক এডিশন ঘটে। সেখানে কি ঘটে? ইলেকট্রোফিলিক এডিশন। দেখো এটা কি বিক্রিয়া দিচ্ছে? এডিশন বিক্রিয়া দিচ্ছে, আর এখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ডের কোনো ধরনের ব্রিজ হচ্ছে না, কেউ ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটতেছে না, কার্বন কার্বন দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সমান, সো ইলেকট্রন ডিলোকালাইজেশন ঘটতেছে না, সো এটা দিতেছে হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক অর্থাৎ এটা ইলেকট্রোফিলিক মেকানিজমের মাধ্যমে ঘটতেছে, ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন বা ইলেকট্রোফিলিক মেকানিজম। আর এখানে অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে সেই বিক্রিয়াটা ঘটতেছে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা এখানে দেখানো ছিল, এই যে বিপরীত নীতি বা খারাসের নীতি, বিপরীত নীতি বা খারাসের নীতি। আচ্ছা, এখন দেখো তারপর হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, এটাও ইম্পর্টেন্ট। ওজনীকরণ বিক্রিয়া কোন কোন প্রোডাক্ট পাবা সেটা তোমার দেখানো যায়। ওজনীকরণ বিক্রিয়া আমরা কি কি প্রোডাক্ট পাবো সেই জিনিসটা একটু দেখাইতে পারি। দেখো, ওজনীকরণ বিক্রিয়ায় আমরা অ্যাকচুয়ালি কি করি? একটা ওজন দিই, এবং সেটা কি করে তোমার এখানের যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনকে ভেঙে দেয়, এবং কি কি প্রোডাক্ট উৎপন্ন হবে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারি। যে ধরো এখানে আমি এইটা দিলাম যে CH3, দেন CH3, দেন CH, দেন ডাবল বন্ড CH2। সো এটার সাথে আমি হচ্ছে ওজনকে যদি সংযুক্ত করি তখন কি হবে? দেখো, ওজনকে যদি আমি সংযুক্ত করি তখন এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে যে এখানে আমি এই ওজনকে সংযুক্ত করব। সংযুক্ত যদি করতে চাই কীভাবে করবো? এখানে একটা ঘর বানাবো। দেখো CH3 CH, যেখানে ডাবল বন্ড আছে সেখানে আমরা একটা ঘর বানাবো। ঘরটা কীভাবে বানাবো? দেখো, এখানে জাস্ট CH2, ডাবল বন্ডটাকে বাদ দিয়ে লিখো, এখানে দাও নিচে এই কার্বনের সাথে একটা হাত দিয়ে দাও অক্সিজেন, এই কার্বনের সাথে একটা হাত দিয়ে দাও অক্সিজেন। অক্সিজেনের দুইটা হাত করে লাগে, একটা করে হাত আছে, অক্সিজেনের হাত পূরণ হয় না, অক্সিজেন কানেক্ট করে দাও। আচ্ছা, ওজন মানে কয়টা? অক্সিজেন কয়টা? 3টা, আরও একটা অক্সিজেন বাকি রয়েছে, মাঝখানে একটা অক্সিজেন দাও, দুই পাশে সংযুক্ত করে দাও, এটা একটা ঘর হয়ে গেছে। আচ্ছা, এখন এটা যখন প্রডিউস হয় তখন তারপরে আমরা কি করি? এখন আমরা এই জায়গাটার আর্দ্র বিশ্লেষণ ঘটাই। এই জায়গাটা কি ঘটাই? আর্দ্র বিশ্লেষণ ঘটাই। অর্থাৎ এই জায়গাটাতে আমি কি দিই? জিঙ্ক আর H2O দিই, জিঙ্ক আর H2O দেওয়ার পরে কি ঘটে? এই যে এই জিনিসটা জিঙ্ক কি করে? এখানে যে এই অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাকে স্ন্যাচ করে নিয়ে চলে যায়। সো এই অক্সিজেন নিয়ে সে হয়ে যায় জিঙ্ক অক্সাইড। আর তাহলে জিঙ্ক অক্সাইড যদি এই অক্সিজেনটাকে নিয়ে চলে যায়,
এরা পুরাটা খালি হয়ে যায়। দেখো এরা এটা আলাদা হয়ে যায়, তারপরে এটা আলাদা হয়ে যায়, এই প্রসেসটা। সো এটাকে যদি আমি আলাদা করে দিই, এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে দেখো, CH3CHO প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। আর একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যেটা হচ্ছে CH2O, এটাকে আমরা সাজায় লিখতে পারি HCHO। সো এটা খুব ইম্পর্টেন্ট, যখন একটা ওজনীকরণ বিক্রিয়া ঘটতেছে সেই বিক্রিয়ায় কোন ধরনের প্রোডাক্টটা উৎপন্ন হইতেছে। দেখো দ্বিবন্ধন যদি এখানে 4টা কার্বন থাকতো, মাঝখানে থাকতো, তখন কিন্তু ডিফারেন্ট টাইপের এখানে তোমার প্রোডাক্ট উৎপন্ন হইতো। সো কোন ধরনের প্রোডাক্ট উৎপন্ন হইতেছে সেটা থেকে তুমি আলটিমেটলি বের করতে হবে অ্যালকিন থেকে। অথবা এটার অপোজিট প্রক্রিয়াটা আসতে পারে, ধরো এটার অপোজিট জিনিসটা আসলো, যে এখানে তোমার আলটিমেটলি আমি তোমাকে অন্য একটা রিয়াকশন দেখাই এবং সেটার অপোজিট রিয়াকশনটা তোমাকে দেখাই, তুমি বুঝতে পারবা ইজিলি। দেখো এখানে আমরা অপোজিট অন্য একটা রিয়াকশন দেখাইতে পারি। ধরো এখানে হচ্ছে তোমার আছে CH3 দেন CH দেন ডাবল বন্ড দেন দেন CH দেন CH ডাবল বন্ড 1 2 3 4, হ্যাঁ CH3। সো এখানে আমরা ওজন দিলাম, এখানে আমরা জ্যাটেন দিলাম আর H2O দিলাম, জ্যাটেন H2 একসাথে দিয়ে দিলাম। তারপরে কি বিক্রিয়া ঘটবে দেখো, বিক্রিয়া যেটা ঘটবে সেটা হচ্ছে দেখো এখানে বিক্রিয়া ঘটবে হচ্ছে ওজনটা কানেক্টেড হবে। সো ওজন যদি কানেক্টেড হইতে যায়, এখানে হবে CH3 দেন CH দেন এখানে CH3। তো তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে একটা অক্সিজেন দাও, এখানে একটা অক্সিজেন দাও, অক্সিজেন কানেক্ট করে দাও, এখানে একটা অক্সিজেন কানেক্ট করে দাও, এখানে জাস্ট এটাকে আলাদা করে দাও, এখানে জাস্ট এটাকে আলাদা করে দাও। সো এখানে যদি এই জিনিসটা আলাদা করে দাও, আমরা প্রোডাক্ট কি পাচ্ছি দেখো, প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে আমরা CH3 দেন CHO দেন আমরা প্লাস আরেকটা প্রোডাক্ট পাচ্ছি CH3 দেন CHO। অর্থাৎ সোজা কথা, ওজনীকরণ বিক্রিয়া যখন তুমি ঘটাইতে যাবা, শর্টকাট টেকনিক হচ্ছে তুমি জাস্ট এই দ্বিবন্ধনের সাথে যে আছে তার সাথে একটা অক্সিজেন সংযুক্ত করে দাও, দ্বিবন্ধনের সাথে যে আছে তার সাথে একটা অক্সিজেন সংযুক্ত করে দাও। দেখো CH3CHO CH3CHO দুটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তাহলে দেখো তুমি যদি এই দুটা প্রোডাক্ট থেকে আবার ব্যাক করতে চাও, তাহলে কি করতে হবে, দুটা প্রোডাক্টকে মুখোমুখি লিখতে হবে। অক্সিজেনগুলো দেখো, অক্সিজেনগুলো মুখোমুখি আসছে না, দুটা প্রোডাক্টকে মুখোমুখি লিখো, CH3CHO CH3CHO দেন CHO, অর্থাৎ O দেন HC দেন CH3 মুখোমুখি লিখো। তারপরে তুমি যে কাজটা করো সেটা হচ্ছে তাদের যে মাঝখানে যে অক্সিজেনগুলো আছে সেই অক্সিজেনগুলোকে সরাই দাও, মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও, তুমি আবার প্রোডাক্ট ব্যাক পাবা। সো এখান থেকেও তোমাকে হয়তো বা 1-2টা কোশ্চেন দিয়ে দিতে পারে, তুমি এটা দেখে নিও। আচ্ছা, তারপরে আমরা যাই দেখো এখানে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে পলিথিনের রিয়াকশনটা আমরা সামনে দেখবো। আরেকটা পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে হচ্ছে আমরা এটা জাস্ট একটা পলিমারকরণ বিক্রিয়া দিচ্ছে, আচ্ছা এটা আমরা সামনে দেখবো। তারপর অধিক সংখ্যক যদি H2SO4 দিই সমস্যা নাই। আচ্ছা, অসম্পৃক্ততা পরীক্ষা দরকার নাই। আচ্ছা, সো পলিথিন প্রস্তুত করার জন্য আমরা কি কি করি দেখো, পলিথিন প্রস্তুত করার জন্য, আচ্ছা এটা একটু দেখে নাও অন্তত। পলিথিন প্রস্তুত করার জন্য আমরা পলিথিন প্রস্তুত করার জন্য আমাদের কতটুকু চাপ লাগে এবং কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। দেখো আমাদের চাপ লাগে হচ্ছে 1000 থেকে 1200 ডিগ্রি বায়ুমণ্ডলের চাপ এবং তাপমাত্রা লাগে হচ্ছে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো সেখান থেকে আমরা পলিথিন প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে একটা পরিমাণ। আচ্ছা এগুলো দেখার দরকার নেই, এগুলো আমরা পড়ে ফেলছি। এখন যাবো আসো অ্যালকাইন। দেখো অ্যালকাইনের মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে দেখো, অ্যালকাইনের মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে, অ্যালকাইন প্রস্তুতি অয়েল শনাক্তকরণ রিয়াকশন। অ্যালকাইন প্রস্তুতি অয়েল শনাক্তকরণ রিয়াকশন, অ্যালকাইন প্রিপারেশন এন্ড ইটস আইডেন্টিফিকেশন। অ্যালকাইন হচ্ছে কি, সেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। দ্বিতীয় সমগোত্রীয় আরেকটা শ্রেণী আছে সেটাকে বলা হয় নাইট্রাল, সেখানে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, খুব ইম্পর্টেন্ট। সেখানে কার মধ্যে থাকে, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, আর এখানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো কোনটা ইলেকট্রোফিলিক এডিশন দিবে, কোনটা নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন দিবে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। অ্যালকাইনে শিকল ও অবস্থান সমানু সম্ভব। অ্যালকাইনে কোন কোন সমানু সম্ভব, মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ ফর মেডিকেল এডমিশন। অ্যালকাইনে কোন কোন সমানু সম্ভব, অ্যালকাইনে হচ্ছে তোমার শিকল ও অবস্থান সমানু সম্ভব। অ্যালকাইনের প্রথম 3 সদস্য এসিটিলিন, প্রোপাইন ও বিউটাইল হলো গ্যাস, পরবর্তী C5 থেকে C11 সদস্য হচ্ছে তরল, C12 থেকে উচ্চতর সদস্য বর্ণহীন কঠিন, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমরা একটা কাজ করতে পারো, অ্যালকেনে কোন থেকে কত পর্যন্ত, কত নম্বর কার্বন থেকে কত নম্বর কার্বন পর্যন্ত কঠিন, কত নম্বর কার্বন থেকে কত নম্বর কার্বন পর্যন্ত গ্যাস, কোনটা হচ্ছে তরল, সেই জিনিসটা একসাথে পাশাপাশি চার্ট করে রাখতে পারো, নাহলে কিন্তু ভেজাল লাগায় ফেলবা। অ্যালকাইনের প্রথম 3 সদস্য এসিটিলিন বা ইথাইনকে কি বলা হয়, এসিটিলিন বা প্রোপাইন বা বিউটাইন, এরা হলো কি তোমার, বিউটাইন হচ্ছে গ্যাস। পরবর্তী C5 থেকে C11 সদস্য যারা আছে তারা হচ্ছে তরল, এবং C12 থেকে উচ্চতর সদস্য হচ্ছে বর্ণহীন কঠিন, খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী কি, বর্ণহীন কঠিন। সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো?
আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা নিচে যদি যাই, অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি। অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি কি? অ্যালকাইনের সাধারণ প্রস্তুতির জন্য আমরা কি করব? অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি হচ্ছে আমরা ডাইহেলু অ্যালকেন থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করতে পারি। এখানে সোজা কথা, এখানে অ্যাকচুয়ালি আমরা দুইবার আলফা বিটা ইলিমিনেশন ঘটাই, দুইবার আলফা বিটা ইলিমিনেশন ঘটাই, দুইবার আলফা বিটা ইলিমিনেশন ঘটাইলে দুইটা বন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, জাস্ট এখানে লিখে রাখো, এখানে আমরা কি করি, দুইবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটাই, দুইবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটাই। দেখো এই যে দেখো, এটাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড মানে হেলুজেন দুইটা ভিন্ন কার্বনে থাকবে। আর একটা টার্ম আছে যেটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড মানে সেখানে সেম কার্বনে দুইটা হেলুজেন থাকবে, সেম কার্বনে দুইটা হেলুজেন থাকবে। সো এখানে দেখো দুইবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। তো দুইবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশনের জন্য, আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশনের জন্য আমরা কি করি, একটা ক্ষারীয় নেই, সেটার অ্যালকোহলিক সলিউশন নেই। ঠিক আছে, ক্ষারটাকে আমরা অ্যালকোহলে ভিজাই, তারপরে আমরা সেই কাজটা করি। সো দেখো এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে যে এখানে তোমার আছে হচ্ছে, ধরো যে এটা হচ্ছে তোমার ভিসিনাল ডাইহ্যালাইড। সো ভিসিনাল ডাইহ্যালাইড মানে এখানে একটা কার্বনের সাথে হেলুজেন আছে। সো এটা একটা কার্যকরী মূলক। এই হেলুজেনের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এবং এই হেলুজেনের সাপেক্ষে এটা যদি আলফা কার্বন হয়, এইটা হচ্ছে তোমার বিটা কার্বন। তার মানে আলফা বিটা ইলিমিনেশন যদি ঘটায়, এখান থেকে কার্যকরীমূলক চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে। তো আমি প্রথম ধাপে আমি লিখতে পারি, এখান থেকে যদি আমার এখান থেকে কি চলে যায়, হাইড্রোজেন চলে যায়, তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে আমার এক্স, শুধুমাত্র হেলুজেনটা থাকতেছে। আর এখানে তোমার একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, এখানে আমার জাস্ট এখানে এক্সটা চলে যাবে, থাকবে হচ্ছে H2O, H2। আচ্ছা, এখন এখানে আবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। এখানে কি ঘটবে, আবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। দেখো এই হেলুজেনের সাপেক্ষে, এই হেলুজেনের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। সো আলফা কার্বন থেকে কার্যকরীমূলক অপসারিত হবে, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। আলফা কার্বন থেকে যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করি, বিটা কার্বন থেকে যদি আলফা কার্বন থেকে যদি একটা হেলুজেনকে অপসারণ করি, বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেনকে অপসারণ করি, এখান থেকে হেলুজেনটা পুরোপুরি চলে যাবে। আর দেন সি, দেন এখানে একটা আরেকটা বন্ড ক্রিয়েট হবে, বন্ড দিলাম, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, CH, দ্যাটস ইট, এটা রেজাল্ট। সো তুমি আশা করি কখনোই ভেজাল লাগাবা না যে ভিসিনাল ডাইহ্যালাইড আর জেমিনাল ডাইহ্যালাইডের সাথে যদি তুমি অ্যালকোহলিক, তুমি যদি ক্ষারীয় দ্রবণকে যোগ করো, তাহলে সেখানে কোন ধরনের প্রোডাক্ট প্রস্তুত করা যাবে। ঠিক আছে, এবং এইটা খুব ইম্পর্টেন্ট, কোনটা ভিসিনাল ডাইহ্যালাইড, কোনটা হচ্ছে তোমার আগের 3টা ক্লাস আমি এই ক্লাসের শেষে এটা তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব না। তাহলে দেখো, আর তোমরা হচ্ছে যারা যারা আমার ক্লাসগুলো ভালোভাবে করতেছো, তোমরা জানো যে আমার মেডিকেল পুরা কেমিস্ট্রির কিন্তু একটা কোর্স আছে। ঠিক আছে, ওইখানে অলরেডি মোটামুটি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ, প্রথম মানে মাঝখানে 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, 2, 3, 4। আমরা হচ্ছে আর 1 আর 5 পড়া 2 দিনে পড়ালে শেষ হয়ে যাবে। আর হচ্ছে এখানে অর্গানিক কেমিস্ট্রি শেষ হওয়া মানে তো পুরা কেমিস্ট্রি শেষ হয়ে যাওয়া, বাকিগুলোও শেষ করে দেবো, ফুল কেমিস্ট্রি, ফুল কেমিস্ট্রি। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে ভিসিনাল ডাইহ্যালাইড এবং জেমিনাল ডাইহ্যালাইড থেকে তোমরা কিভাবে তোমরা হচ্ছে অ্যালকাইনটা প্রস্তুত করবা। সেই ক্ষেত্রে তোমাদের দুইবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটাইতে হবে। ঠিক আছে, দুইবার আলফা বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটাইতে হবে। এখন এটা কিভাবে ঘটে, কি প্রসেস ঘটে, সেগুলো নিয়ে আমরা আমাদের বেসিক লেকচারগুলোতে আলোচনা করছি। আচ্ছা, এখন যাত্রীটা মনে রাখো, বেজার লাগে না, ভিসিনাল মানে দুইটা ভিন্ন কার্বনে দুইটা হেলুজেন, আর জেমিনাল মানে সেম কার্বনে দুইটা হেলুজেন। ঠিক আছে, আচ্ছা। আবার দেখো, জিঙ্ক গুঁড়া দিয়েও করা যায় ভিসিনাল টেট্রাহেলো অ্যালকেন। ভিসিনাল মানে কি দুইটা কার্বনে, এবং সেখানে ভিসিনাল টেট্রাহেলো অ্যালকেন থেকে আমরা জিঙ্ক গুঁড়ার মিশ্রণকে করাইলো করতে পারি। সেম কাহিনী সেখানেও। দেখো ভিসিনাল টেট্রাহেলো অ্যালকেন, এটা হচ্ছে ভিসিনাল টেট্রাহেলো অ্যালকেন। টেট্রাহেলো অ্যালকেন মানে সেখানে দেখো 4টা হেলোজেন আছে। সো এখানে জিঙ্ক দিয়ে যখন আমরা বিক্রিয়া ঘটাবো, তখন জিঙ্ক যেটা করবে সেটা হচ্ছে সোজা ব্যাপার, জিঙ্ক হচ্ছে এখানে প্রতিটা কার্বন থেকে 2টা করে ব্রোমিন নিয়ে যেতে থাকবে। ঠিক আছে, এই প্রথমবার এই কার্বন থেকে নিবে, এরপর এই কার্বন থেকে একটা, এই কার্বন থেকে একটা নিবে, তারপরের বার এই কার্বন থেকে একটা, এই কার্বন থেকে একটা নিবে, নিয়ে এখানে সবগুলোকে সরাই দিবে। দেখো মাঝখানে এই 2টা বন্ড ছিল, এই 2টা বন্ডকে সংযুক্ত করে আমরা একটা বন্ড বানাইতে পারি। এই 2টা ছিল, 2টাকে সংযুক্ত করে একটা বানাইতে পারি। সো আগে থেকে একটা ছিল, মাঝখানে 3টা বন্ড তাহলে ক্রিয়েট হলো আলটিমেটলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাও, প্রাকৃতিক গ্যাস থেকে প্রস্তুত করা যায়, বাট এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টটা এটা যে এখানে আমরা মিথেনকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে সেখানে হচ্ছে প্রস্তুত হয়, এবং এটা একবার মেডিকেল এডমিশনেও আসছে। এখানে আমরা মিথেনের সাথে যে মিথেনের যে আমরা জারণটা ঘটাইতেছি,
মিথেনের যে আমরা জারণটা ঘটাইতেছি সেই মিথেনের জারণটা আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা করতেছি। মিথেনের যদি আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জারণ ঘটাই 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কত ডিগ্রি? 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা তোমাদের ক্লাস 9-10 জৈব যৌগত ছিল। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি দিই, সেই 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার হচ্ছে সেইখানে তোমার আমার এই ইথিলিনটা প্রস্তুত হয়, মানে অ্যালকিনটা প্রস্তুত হয়। সো আমরা ইথিলিন প্রস্তুত করতে পারি সেখানে কিভাবে? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। এবং উৎপন্ন গ্যাসকে কিসের মধ্যে সংগ্রহ করা হয়? প্রোপাননের মধ্যে সংগ্রহ করা হয়। কিসের মধ্যে সংগ্রহ করা হয়? প্রোপাননের মধ্যে। ক্যালসিয়াম কার্বাইড থেকেও আমরা ইথিলিন প্রস্তুত করতে পারি এবং সেইখানে বা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। সেই প্রক্রিয়াটাও তোমাদের ক্লাস 9-10 ছিল তোমাদের এসএসসিতে। সো এখানে ক্যালসিয়াম কার্বাইডের ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেখানে আমাদের টেম্পারেচারটা একটু মাথায় রাখতে হবে, জাস্ট যে 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা 2500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। আচ্ছা, তারপর যাও অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা, শনাক্তকরণ বিক্রিয়াগুলো যদি আমরা একটু বুঝতে চাই, আমাদেরকে যতটুকু বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালকাইনের যে প্রান্তধর্মীয় যে হাইড্রোজেন আছে, সেই প্রান্তধর্মীয় হাইড্রোজেন হচ্ছে তোমার অ্যাসিডিক। প্রান্তধর্মীয় হাইড্রোজেন কি? প্রান্তধর্মীয় হাইড্রোজেন হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে। সেটা কেন অ্যাসিডিক সেটার অনেক ডিপ একটা কজ আছে। ডিপ কজটা বোঝাইতে গেলে আজকের ক্লাসে একেবারে শেষ হয়ে যাবে, বাট আমি যতটুকু বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাকে যদি অ্যাসিডিটির ক্রম আসে যে কোনটা বেশি অ্যাসিডিক, অ্যালকাইন, অ্যালকিন নাকি অ্যালকেন, তাহলে তুমি দেখবা যে যেটার মধ্যে ট্রিপল বন্ড যত বেশি সেটা তত বেশি অ্যাসিডিক। অর্থাৎ অ্যালকাইনের অ্যাসিডিটি অ্যালকিন থেকে বেশি, আবার অ্যালকিনের অ্যাসিডিটি অ্যালকেন থেকে বেশি। এখন ভাই এখানে কজটা কি? কজ একটা আছে, বাট আমি জাস্ট কজটা তোমরা ফিল করতে পারবে না এখন যেটা বলতেছি। আমি জাস্ট একটু বলি যে এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে এখানে কোন ধরনের সংকরায়ন ঘটছে। অ্যালকাইনে অ্যাকচুয়ালি অ্যাসপি সংকরায়ন ঘটে। সো অ্যাসপি সংকরায়ন যখন ঘটে তখন অ্যাসপি সংকরায়নের যে সংকরিত অরবিটালগুলো তৈরি হয় সেই অরবিটালগুলোর শেপটা ছোট হয়। ছোট হওয়ার কারণে কি হয়, তোমার এখানে কার্বন, ধরো এখানে কার্বন এবং হাইড্রোজেনের যেই তোমার ইলেকট্রন আছে সেই ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রনের মধ্যে কার্বন নিউক্লিয়াস এবং শেয়ারকৃত ইলেকট্রনের দূরত্বটা কম থাকে এবং কার্বন নিউক্লিয়াস কি করে, তোমার সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসে, হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যায়। সো এতটুকু জিনিস মাথায় রাখো। এবং আমি একটা কথা বলে দিচ্ছি যে কোনো অ্যালকাইনকে দেখেই তুমি সেটাকে বলতে পারবে না যে সেটা হচ্ছে অ্যাসিডিক। তুমি জাস্ট একটা ইনফরমেশন এখানে লিখে রাখো যে অ্যালকাইন 1 হচ্ছে শুধুমাত্র অ্যাসিডিক, বাট অ্যালকাইন 2, অ্যালকাইন 3, অ্যালকাইন 4 তারা কোনোভাবে অ্যাসিডিক না, কারণ তাদের প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু নাই, ঠিক আছে। তাহলে অ্যালকাইন 1টা হচ্ছে শুধুমাত্র অ্যাসিডিক। অ্যালকাইন 1, সকল অ্যালকাইন কিন্তু অ্যাসিডিক না। কে অ্যাসিডিক? অ্যালকাইন 1 অ্যাসিডিক। সো দেখো এখন অ্যালকাইন 1 যদি অ্যাসিডিক হয়, একটা অ্যাসিড, এবং অ্যালকাইন 1 অ্যাসিডিক, ধরো অ্যালকাইন 1 এর সংখ্যা যদি আমি একটা লিখি, ধরো CH3 দেন CH দেন ট্রিপল বন্ড, দেন এখানে CH হবে না, দেন ট্রিপল বন্ড দেন CH। সো এখানে দেখো এটা হচ্ছে অ্যালকাইন 1 এবং এখানে প্রান্তে বাইরের দিকে কোন হাইড্রোজেনটা আছে? এই হাইড্রোজেনটা। তাহলে এখানে যে অ্যাসিডিক হাইড্রোজেনটা, কোন হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়? এই হাইড্রোজেনটার H+ আকারে বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। সো এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস যদি অ্যাসিড হয় তার সাথে যদি আমি রিয়াকশন ঘটাই ক্ষারের, অ্যাসিডের সাথে কি ক্ষার বিক্রিয়া ঘটাবে না? অ্যাসিডের সাথে যদি ক্ষার বিক্রিয়া ঘটায় তাহলে কি হয়? যদি ক্ষার বিক্রিয়া ঘটায়, ক্ষারক বিক্রিয়া ঘটালে লবণ প্লাস পানি উৎপন্ন করবে, আর যদি ক্ষার ধাতু বিক্রিয়া ঘটায় তাহলে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ওকে, এতটুকু জিনিস যদি না বোঝো আমার কথার মিনিং, ক্লাস 9-10 ব্যাক যাও, হয়তো আমি ক্লাস 9-10 থেকে নিয়ে আসি। দেখো গ্রুপ 1 নম্বরে, পর্যায় সারণী গ্রুপ 1 নম্বরে যারা আছে সেটা হচ্ছে HLi Na K RbCH Fr 2 নম্বর কার্বনে, 2 নম্বর গ্রুপে কারা আছে? BeMgCa, ঠিক আছে, Sr। সো এরা হচ্ছে ক্ষার ধাতু কিংবা মৃৎকার ধাতু। সো এই সমস্ত ধাতুগুলো যখন কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটার প্রোডাক্টটা কি দেখো, ধরো আমি দিলাম যে সোডিয়াম যখন HCl এর সাথে বিক্রিয়া ঘটতেছে, HCl এর সাথে বিক্রিয়া করতে, এটা হচ্ছে একটা ধাতু, এটা হচ্ছে একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কি করে? অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দেয়। সোডিয়াম কি করে? অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দিয়ে এখানে NaCl উৎপন্ন করে, NaCl+, এখানে কি উৎপন্ন করে? যে হাইড্রোজেনটা অপসারিত হলো সেখানে আবার একটা 2টা মিলে বিক্রিয়া ঘটায়, সেখানে হচ্ছে তোমার H2 উৎপন্ন করে, রাইট? সেখানে হচ্ছে H2 উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সো এই হাইড্রোজেন গ্যাসটাকে আমরা ধরতে পারি, কারণ হাইড্রোজেন গ্যাসটাকে ল্যাবরেটরিতে ধরা যায়, কারণ এটা নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সহায়তা করে না। সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা কমন কনসেপশন যে যখন একটা ধাতু, যখন একটা ক্ষার ধাতু যখন একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন সে হাইড্রোজেন গ্যাস দিবে এবং সেই হাইড্রোজেন গ্যাসটাকে ডিটেক্ট করার ওয়ে আমাদের হাতে আছে। সো দ্যাটস ইট, এতটুকু জিনিস মাথায় রাখো। এটা হচ্ছে একটা কথা
যে ধাতুগুলো হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিয়ে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আরও একটা কথা, আমরা যদি সেখানে ক্ষার দিই, অর্থাৎ আমরা যদি সেখানে একটা ক্ষারের সাথে বিক্রিয়া ঘটাই, যেমন NaOH এর সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটাই, তাহলে কি করবে, ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে কি করবে, ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করবে, প্রশমন বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ NaCl প্লাস H2O উৎপন্ন করবে, রাইট? ওকে, সো এটা যদি হয়ে থাকে, দেখো এখানে প্রথমে আমরা সোডিয়ামের সাথে অ্যালকাইন 1 এর বিক্রিয়া ঘটায় এবং সোডিয়ামের সাথে অ্যালকাইন 1 বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দেয়। কেন ভাইয়া? কারণ প্রান্তীয় হাইড্রোজেন যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাসিডিক, এবং সেখানে রিঅ্যাকশনের একটু ধরনটা একটু দেখো, এখানে দেখো অ্যালকাইন 1 আছে, বাট অ্যালকাইন 1 এর ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু আছে শুধুমাত্র একটা, আর এসিটিলিনের ক্ষেত্রে এটাই একমাত্র প্রোডাক্ট যেটার ক্ষেত্রে প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু থাকে দুইটা। সো প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু যদি দেখো, প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু যে কার্বনের সাথে সংশ্লিষ্ট, সেই কার্বন যদি ট্রিপল বন্ডের মধ্যে থাকে তখন সেটা হবে অ্যাসিডিক। দেখো এদেরও কিন্তু প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু আছে, তুমি ধরো এটা দিকলা CH3 দেন CH দেন CH3 কে আমি এভাবে দেখালাম, CH3 এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, দেন এখানে দিলাম আমি C, দেন এখানে দিলাম ট্রিপল বন্ড, দেন এখানে দিলাম C, দেন এখানে দিলাম হাইড্রোজেন। এখন তুমি বলতে পারো ভাই এটাও তো প্রান্তীয় হাইড্রোজেন, তাহলে এটা কি অ্যাসিডিক না? না, এটা অ্যাসিডিক না। কেন? বিকজ এই হাইড্রোজেনটা যেই কার্বনের সাথে সংশ্লিষ্ট, যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনের সাথে ট্রিপল বন্ডটা নাই। দেখো এই কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে নাই, সো এই হাইড্রোজেনগুলো কখনোই অ্যাসিডিক না। অ্যাসিডিক কোন হাইড্রোজেনটা? অ্যাসিডিক হচ্ছে সেই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে সংযুক্ত, সেটা ডিরেক্টলি ট্রিপল বন্ডের মধ্যে আছে। দেখো এই কার্বনটা ডিরেক্টলি ট্রিপল বন্ডের মধ্যে আছে, সো দ্যাট ইজ দ্য অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যান্ড এখানে এসিটিলিনের ক্ষেত্রে কি হয়, দুইটা আমরা এরকম পাই, বাট এসিটিলিন ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে শুধুমাত্র একটা পাই। সো দ্যাটস ওয়াই এসিটিলিনের ক্ষেত্রে কি হয়, আমরা দুইটা প্রান্তীয় হাইড্রোজেন পাই। তুমি একটু চিন্তা করে দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে সংশ্লিষ্ট, সেই কার্বন ডিরেক্টলি ট্রিপল বন্ডের মধ্যে আছে। এই হাইড্রোজেনটা যে কার্বন সংশ্লিষ্ট, সেই কার্বনটা ডিরেক্টলি ট্রিপল বন্ডের মধ্যে আছে। সো দ্যাট মিনস আমরা যখন একটা বিক্রিয়া ঘটাবো, এই ধাতু দিয়ে বিক্রিয়া ঘটাবো, ধাতুগুলা কি করে, সেই হাইড্রোজেনগুলোকে অ্যাসিডিক সেই হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপন করে দেয়। সো এখানে যখন বিক্রিয়া ঘটাবো, সোডিয়াম বিক্রিয়া ঘটাবে বটে, বাট সোডিয়াম শুধুমাত্র এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করতে পারবে, বিকজ ক্ষার ধাতুগুলা শুধুমাত্র অ্যাসিডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে। সো এখানে যে সোডিয়ামটা আছে, সেই সোডিয়ামটা এখানে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, এখানের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। সো দেখো প্রোডাক্ট হচ্ছে এইটা, অ্যান্ড এখানে অবশ্যই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, এখানে এসিটিলিনের ক্ষেত্রে যদি বিক্রিয়া ঘটে, তখন কিন্তু দুইটা সোডিয়াম আইসা কিন্তু একটা সোডিয়াম এখানে বসবে, আরেকটা সোডিয়াম এখানে বসবে, বিকজ এখানে এই দুইটা হাইড্রোজেনের কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। ঠিক আছে, এই দুইটা হাইড্রোজেনে কিন্তু কি অ্যাসিডিক হাইড্রোজেন। তারপরে দেখো অ্যালকাইন 1 অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট বা ডাইএমিন সিলভার নাইট্রেটের দ্রবণ, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণের সাথে সেটা বিক্রিয়া করে। ভাই কেন বিক্রিয়া করে? কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, অ্যামোনিয়া হচ্ছে কি তোমার ক্ষার। এই যে দেখো অ্যালকাইন 1 অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড অর্থাৎ ডাইএমিন কপার অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তোমার এটা কি দেয়, লাল অধক্ষেপ দেয়। এখন ভাই অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াকেল কপার যেই তোমার ডাইক্লোরাইড আছে, সেটার সাথে কেন বিক্রিয়া করলো? দেখো CuNH3 অর্থাৎ অ্যামোনিয়া ডাইএমিন, দেখো দুইটা এমিন গ্রুপ আছে, দুইটা অ্যামোনিয়া গ্রুপ আছে, ডাইএমিন, এটা অ্যাকচুয়ালি দেখো Cu দেন NH3 ডাইএমিন, দেখো NH3 কয়টা, দুইটা, দেন ক্লোরাইড, সো ডাইএমিন কিউপ্রাম ক্লোরাইড। সো ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইড যখন বিক্রিয়া করে, তখন সেইখানে দেখো যখন এই প্রান্তীয় হাইড্রোজেন ধর্মী কোনো কিছুর সাথে বিক্রিয়া করে, তখন কপার অ্যালকানাইড উৎপন্ন করে এবং সেটার একটা লাল অধক্ষেপ পড়ে। কি অধক্ষেপ পড়ে ভাইয়া? লাল অধক্ষেপ পড়ে। আমাদের স্টুডেন্টসদের মাথায় সবসময় একটা জিনিস থাকে, কপার হচ্ছে নর্মালি নীল অধক্ষেপ দেয়, তোমরা যখন ফার্স্ট পেপারে পড়ে আসছো, সব জায়গায় পড়ে আসছো, বাট এই জায়গাটাতে ব্যতিক্রম মাথায় রাখো, এই জায়গাটা কিন্তু এন দিয়ে তোমাকে ভেজাল লাগাইতে পারে। সো এখানে কোন অধক্ষেপ পড়বে? এর আগের ক্লাসগুলো আমি দিয়ে দিব তোমাদের, এর আগের ক্লাসগুলো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেই, উপরে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করিনি, ঠিক আছে? সো এখন দেখো এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই Cu, এখানে Cu, আর হচ্ছে সব পেপার যদি নিতে চাও অর্গানিক কেমিস্ট্রিটা ফ্রিতে পড়াবো, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলোর জন্য পেড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি কিন্তু খুব বেশি না, মাত্র 525 টাকা, 535 টাকা এখন কোর্স ফি আছে, 525 টাকা পুরা মেডি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। সো এখন দেখো এখানে আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে এইখানে কপার অ্যামোনিয়াকেল যখন আমরা কিউপ্রাস ক্লোরাইড দিয়ে বিক্রিয়া ঘটাচ্ছি, তখন রিঅ্যাকশনটার প্রোডাক্টটা কি হবে সেটাও তুমি প্রেডিক্ট করতে পারবা। কিভাবে প্রেডিক্ট করতে পারবা? দেখো ভাই এখানে তো কপার একটা ধাতু, কপার কি ধাতু না? কপার ধাতু, জিঙ্ক ধাতু, এরা কি ধাতু না? তো তুমি একটা ধাতু দিয়ে বিক্রিয়া ঘটাচ্ছ, কি হবে?
অ্যাসিডের ধাতুগুলা কি করে, অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপন করে, দ্যাটস ইট। এখানে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু কোনটা, এইটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। সো এই অ্যাসিডিক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে কপার বসছে, সমস্যা কি ভাই, কপার বসছে, দ্যাট ইজ। সো এখানে তুমি বিক্রিয়াটা প্রোডাক্ট করতে পারো। দেখো এসিটিলিন দিয়ে যখন করতেছি তখন এখানে অ্যাসিডিক হাইড্রোজেন দুইটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তারা কেন অ্যাসিডিক, সেটার কথা আমি বললাম যে আমাদের বেসিক যে লেকচারগুলো আছে সেগুলোতে পড়ানো হয়েছে, আর এখন পড়াইতেছে না। সো এখানে কপার অ্যাসিটালডিহাইড এখানে উৎপন্ন হচ্ছে। দেখো এখানে দুইটা জায়গায় আমরা কপার পাচ্ছি, এখানে একটা জায়গায় কপার পাচ্ছিলাম, এখানে দুইটা জায়গায় কেন, বিকজ হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন দুইটা জায়গায় ছিল, ঠিক আছে। সো এইটা দিয়ে কিন্তু আমরা অ্যালকাইন 1 আর তোমার অ্যালকাইন এটা কি বলে, যেহেতু অ্যালকাইন 1 ছাড়া অ্যালকাইন 2 বা অন্যান্য অ্যালকাইন অপরের বিক্রিয়া দেয় না। দেখো অ্যালকাইন 2 ছাড়া অন্যান্য যে অ্যালকাইন আছে, অ্যালকাইন 1 ছাড়া অ্যালকাইন 2 বা অন্যান্য অ্যালকাইন উপরের বিক্রিয়া দেয় না। উপরের বিক্রিয়া কেন দিবে না, আমি তোমাকে একটা অ্যালকাইন 2 দেখাই, সেটা কেন বিক্রিয়া দিবে না দেখো। ধরো এখানে হচ্ছে CH3, আমি দিলাম CH3, দেন এখানে আমি দিলাম CH3, দেন এখানে দিলাম C, দেন এখানে দিলাম হচ্ছে তোমার, এখানে কোনো কিছু দিলাম না, এখানে হচ্ছে ট্রিপল বন্ড দিলাম, দেন এখানে C, দেন এখানে তোমার দেন এখানে একটা কার্বন দিলাম, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। সো আমরা যদি নাম্বারিং করি কার্বনের, তাহলে নাম্বারিং করতে করতে আমরা কোন জায়গায় যাবো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। সো দেখো 2 নম্বর কার্বন থেকে ট্রিপল বন্ড শুরু হচ্ছে, সো দ্যাট ইজ অ্যালকাইন 2। অ্যালকাইন 2 কেন তোমার এই রিয়াকশনগুলো দিবে না, সেটার কজ হচ্ছে যে অ্যালকাইন 2 তে কোনো এই হাইড্রোজেন থাকে না, যে হাইড্রোজেন যে কার্বনের সাথে সংশ্লিষ্ট সেটা ট্রিপল বন্ডের মাধ্যমে কানেক্টেড। অর্থাৎ ব্যাপারটা দেখো, এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে সংশ্লিষ্ট সেই কার্বন কিন্তু ডিরেক্টলি ট্রিপল বন্ডের মধ্যে নাই। সো এই হাইড্রোজেন কোনোটাই, এখানের হাইড্রোজেনের কোনোটাই কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন না। আবার এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন যেই কার্বন সংশ্লিষ্ট সেই কার্বন কিন্তু ডিরেক্টলি ট্রিপল বন্ডের মধ্যে নাই। সো দ্যাটস ইট, এটার মধ্যে অ্যাসিডিক কোনো হাইড্রোজেন নাই। সো এটার মধ্যে যেহেতু অ্যাসিডিক কোনো হাইড্রোজেন নাই, সো এটাকে যদি তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দাও, সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটবে না। এটা যদি তুমি কপারের সাথে বিক্রিয়া দাও, বিক্রিয়া ঘটবে না। পটাশিয়ামের সাথে বিক্রিয়া দিলে বিক্রিয়া ঘটবে না। অ্যামোনিয়াকেল এর সাথে বিক্রিয়া দিলে, সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলেও বিক্রিয়া ঘটবে না। আচ্ছা, তারপরে আসো এখন কেন এটা কারণ দেওয়া আছে। এটা কারণ হচ্ছে তোমার যে এখানে সংকরায়নের ধারণাটা দেওয়া আছে, যে নর্মালি আমি এটা জাস্ট একটা কথায় লিখে শেষ করে দিই, তোমরা ওইটা একটা কথা লিখে শেষ করে দিই, যে sp3 যদি সংকরায়ন ঘটে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে, sp3 সংকরায়ন যদি ঘটে তখন সেখানে অ্যাসিডিক এতটা বেশি হবে না। sp3 থেকে sp2 যদি ঘটে তাহলে অ্যাসিডিটি একটু বেশি হবে, আর যদি sp সংকরায়ন ঘটে অ্যাসিডিটি হাইয়েস্ট হবে, এবং সেটাই হচ্ছে নর্মালি ঘটে অ্যালকাইনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা যাই, দেখো কেন অম্লধর্মী সেটা তোমরা এখন বলতে পারবা। এখন দেখো এখানে তোমার ডায়মন্ড সিলভার নাইট্রেটের সাথে যখন বিক্রিয়া ঘটাচ্ছে তখন সাদা অধক্ষেপ পড়তেছে, এবং প্রোডাক্টটা কিন্তু তুমি নিজেও কি করতে পারবা, প্রেডিক্ট করতে পারবা। দেখো এজিটা জাস্ট ওই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিয়ে বসবে। আচ্ছা, এখন এদিকে যাও, তাহলে এই জায়গায় আর দরকার নাই। এখানে দেখো এই চারটা একটু মাথায় রাখতে পারো, যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কোন ধরনের বিক্রিয়া দিচ্ছে, জাস্ট একটু মাথায় রাখতে পারো কোন ধরনের বিক্রিয়া দিচ্ছে, একটু মাথায় রাখতে পারো। দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কোন ধরনের বিক্রিয়া দিচ্ছে, অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আর অ্যালকিন এবং অ্যালকাইন এডিশন রিয়াকশন দেয়, কারণ সেখানে অ্যাড করার সুযোগ আছে, পাই বন্ধনে অ্যাড করা যায়। সো আমি আগে বলছি যে ডাবল বন্ড দেখলে সেখানে আমরা কি দিব, যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। তাপীয় বিয়োজন বিক্রিয়া দেয় অ্যালকেন, কারণ অ্যালকেনকে তুমি তাপ দিয়ে দিতে ভাঙতে হবে। অ্যালকিন কিংবা অ্যালকাইন জারণ বিক্রিয়া দেয়। ভাই কেন জারণ বিক্রিয়া দেয়, কারণ সেখানে জারণ বিজারণ বিক্রিয়া তারা দেয়, কারণ সেখানে হচ্ছে তোমার এই হাইড্রোজেন সংযোজন হইতে পারে, অক্সিজেন সংযোজন হইতে পারে, যেহেতু মাঝখানে হচ্ছে তোমার কি বন্ড আছে, তোমার ডাবল বন্ড আছে। তারপরে দেখো সমানুকরণ বা পুনর্বিন্যাসকরণ দেয়, কারণ অ্যালকেনের চান্স নাই যে সে খুব হর হামেশা সে কোনো কিছু ছেড়ে দিবে, কোনো কিছু যোগ করে ফেলবে, তো সে নিজেদের মধ্যে পুনর্বিন্যাস করতে পারে, সে পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া সে করতে পারে। আর অ্যালকিন যেটা করে পলিমারকরণ বিক্রিয়া করে, অ্যালকাইনও হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া দেয়, কারণ সেখানে ইনফিনিট অ্যামাউন্টস অফ মানে অ্যাটমস বা তোমার মলিকিউলস ক্যান বি কানেক্টেড। আচ্ছা, এরোমেটিকীকরণ বিক্রিয়া দেয় হচ্ছে অ্যালকেন, আর অ্যালকিন আছে ওজনীকরণ বিক্রিয়া দেয়। আমরা দেখাইছি যে ওজনের ক্ষেত্রে অক্সিজেন 3টা কিভাবে কানেক্টেড হয়, এবং অ্যালকাইন জিনিসটা ইম্পর্টেন্ট, যে সেখানে অম্লধর্মিতা বা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা তো আমি দেখাইলাম, অম্লধর্মিতার বিক্রিয়াটা দেয়। তারপরে আমরা যদি নিচের দিকে যাই, দেখো অ্যালকেনের বিক্রিয়া প্রতাপ। দেখো অ্যালকেনের বিক্রিয়া কি আছে, অ্যালকেনের বিক্রিয়া হচ্ছে প্রতাপ। অ্যালকেনের বিক্রিয়া প্রতাপ মানে প্রতিস্থাপন, তাপীয় বিয়োজন আসবে, এরোমেটিকরণ সমানুকরণ, প্রতাপ আসবে। অ্যালকিনের বিক্রিয়া প্রজাপতি ওজুত, প্রতিস্থাপন জারণ পলিমারকরণ, ওজনীকরণ যৌথ বিক্রিয়া। সো এভাবে মনে রাখতে পারো, এটা ভালো হয় যদি মনে রাখতে পারো। দেখো আমি কি বললাম, অ্যালকেনের বিক্রিয়া কি, অ্যালকেনের বিক্রিয়া হচ্ছে প্রতাপ আসবে, আর এখানে হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া হচ্ছে তোমার অ্যালকিনের বিক্রিয়া হচ্ছে প্রজাপতি ওজুত।
প্রজাপতি কি অযুত। সো প্রজাপতি অযুত অ্যালকেনের বিক্রিয়া প্রতাপ মানে প্রতিস্থাপন, তাপীয় বিয়োজন, এরোমেটিকরণ, সমানুকরণ, অ্যালকেনের বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন, জারণ পলিমারকরণ, ওজনীকরণ, যুত বিক্রিয়া। তারপর নিচের দিকে যদি আমরা যাই, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকিনের পার্থক্যকরণ, সেই পার্থক্যকরণ আমরা পরে আসছি, এটা লাগবে না তোমাদের, এত বেশি লাগবে না। জাস্ট এই যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো মাথায় রাখতে পারো, যদি এত বেশি ইম্পর্টেন্ট না, দেখো নকিং, এখানে নকিং জিনিসটা কি, অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে সক্রিয় সিলিন্ডারের অভ্যন্তরে বিদ্যুৎ স্ফুলঙ্গের সাহায্যে উচ্চচাপের বায়ু ও পেট্রোল মিশ্রণে দহন ঘটাতে হয়। এই দহন সুষম নিঃশব্দে না হয়, কখনো কখনো দ্রুত প্রজ্বলন ঘটে, এতে এক প্রকার ঘর শব্দ সৃষ্টি হয়, একে নকিং বলে। দরকার নাই। অক্টেন সংখ্যা আইসো অক্টেন ও অ্যানহ্যাপটেনের কোনো মিশ্রণে, আইসো অক্টেন ও অ্যানহ্যাপটেনের কোনো মিশ্রণে আইসো অক্টেনের শতকরা পরিমাণকে উক্ত জ্বালানির অক্টেন সংখ্যা বলে। এটা আমরা পরে আসছে আগে। পেট্রোলিয়ামের অক্টেন সংখ্যা 70 বলতে বোঝায় ওই পেট্রোলে শতকরা 70 ভাগ আইসো অক্টেন ও 30 ভাগ অ্যানহ্যাপটেনের মিশ্রণ বিদ্যমান। এটা পরীক্ষা দিয়ে দিতে পারে, তোমরা ভেজাল লাগাবে এই জায়গাটাতে, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে যাই, সিটেন সংখ্যা, ডিজেলের সঙ্গে সমপ্রজ্বলন ক্ষমতা সম্পন্ন সিটেন, না এগুলো লাগবে না। ফ্ল্যাশ পয়েন্ট, যে তাপমাত্রায় কোনো তেল থেকে যথেষ্ট পরিমাণ বাষ্প উৎপন্ন হয় এবং প্রজ্বলিত অগ্নিশিখার সংস্পর্শে, তাই রিভিশন দিয়ে রাখা লাগবে। তাপমাত্রা 39 ফ্ল্যাশ পয়েন্ট বলে, যেমন গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট 45 ডিগ্রি সেলসিয়াস এবং লুব্রিকেটিং তেলের ফ্ল্যাশ পয়েন্ট 225 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এত বেশি লাগবে না। তারপরে আমরা নিচের দিকে যাই, দেখো এখানে শেষ এটা। আচ্ছা, আমাদের একটা নিউ আটেয়া লাগবে। তো আজকেও ডাউনলোড হয়েছে এটা। আমরা অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড শুরু করবো এখন। অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড শুরু করবো। আচ্ছা দেখো, অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড। সো অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? অ্যালকাইল হ্যালাইড মানে সেখানে অ্যালকাইলের সাথে যদি আমরা ক্লোরিনকে বা হ্যালোজেনকে অ্যাড করি, মানে অ্যাকচুয়ালি হ্যালোজেনকে অ্যাড করি, তখন সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড কারা? আমরা যদি তোমার ফিনাইল গ্রুপের সাথে ক্লোরিনকে অ্যাড করি, তখন সেটাকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। আমি তোমাকে জিনিসটা বোঝাই। দেখো, আমাদের হাতে ধরো যে অ্যালকাইল একটা গ্রুপ আছে এবং অ্যালকাইল গ্রুপগুলোকে আমরা কি দ্বারা লিখি? আর দ্বারা লিখি, তাই না? আর দ্বারা লিখি, অর্থাৎ এটার কমন সংকেত কি? CnH2n+1, অথবা আমি বলতে পারি Cn, অর্থাৎ অ্যালকেন থেকে H2n +2, অ্যালকেন থেকে আমি একটা হাইড্রোজেনকে মাইনাস করে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। যেমন আমাদের হাতে আছে মিথেন, আমাদের হাতে আছে কি? মিথেন, CH4, এখানে CH4 আছে। সো এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরাই দিই, তখন আমাদের হাতে থাকতেছে CH3, দ্যাট ইজ এ অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। সো এরকম অ্যালকাইল গ্রুপ আরও অনেক আছে, ঠিক আছে। এরকম অ্যালকাইল গ্রুপ আরও অনেক অ্যালকাইল গ্রুপ এদিকে আমরা পাবো। আচ্ছা, আর অ্যারাইল গ্রুপটা কি? অ্যারাইল যে ডাটা আছে এটার সাথে আমরা এখন ক্লোরিনকে অ্যাড করতে পারি, ব্রোমিনকে অ্যাড করতে পারি, হ্যালোজেনকে অ্যাড করতে পারি। সো সেইখান দিয়ে আমি পুরো একটা ক্লাস পাবো, সেই ক্লাসটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড কারা? সেটা হচ্ছে আমি যদি বেনজিনের চিত্র জানো না তোমরা, সি দেন কার্বন, দেন এখানে কার্বন, দেন 1 2 3 4 5, এখানে 6। সো এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, প্রত্যেক এখানে ডাবল বন্ড না, দেখো এখানে কার্বন, দেন এখানে কার্বন, ভাই বাদ দে, দেখো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তো এখানে হচ্ছে তোমার ডাবল বন্ড, এখানে হচ্ছে ডাবল বন্ড, এখানে হচ্ছে ডাবল বন্ড। প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। সো আমি যদি এখানে এই যে বেনজিন, তুমি যে বেনজিনটা দেখতে পারতো, এখানে কোনো বেনজিনের যদি আমি কোনো একটা হাইড্রোজেনকে সরাই আনি, কোনো একটা হাইড্রোজেনকে যদি আমি সরাই আনি, কোনো একটা হাইড্রোজেনকে যদি আমি সরাই আনি, তখন যে গ্রুপটা পড়ে থাকবে C6H5, যে গ্রুপটা পড়ে থাকবে
একটা হাত খালি, এইটাকে বলা হবে হচ্ছে তোমার ফিনাইল গ্রুপ। সো এই ফিনাইল গ্রুপের সাথে যখন কোনো হেলোজেন সংযুক্ত হবে তখন সেটাকে আমরা বলি অ্যারাইল হ্যালাইড বা হেলুজেনো এরিন। এবং এই যে অ্যারাইল গ্রুপ বা ওইটাকে ফিনাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ বলা হয়, সো সেটাকে আমরা প্রকাশ করি AR দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? AR দ্বারা, ঠিক আছে, AR। সো এটার সাথে তোমার কোনো হেলোজেন সংযুক্ত হইতে পারে। আচ্ছা, তারপর নিচের দিকে যাও, দেখো এখানে আমরা অ্যালকাইল হ্যালাইডকে আমরা তিন ভাগে বিভক্ত করি। দেখো 1 ডিগ্রি বা প্রাইমারি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, টারশিয়ারি বা 3 ডিগ্রি। এটা কিভাবে হয় সেটা তোমাদের আগেই বলছি, যে হেলোজেনটা যে কার্বনের সাথে সংশ্লিষ্ট সেটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে সংযুক্ত সেটার উপর ডিপেন্ড করবে যে সেটা কতটুকু। দেখো এখানে আমি আগে বলছি যে এখানে কি আছে, এখানে ধরো যে এই হেলোজেনটা কোন কার্বনের সাথে সংযুক্ত ভাই? এই কার্বনের সাথে সংযুক্ত। তাহলে এখানে দেখা হেলোজেনটা কোন কার্বনের সাথে সংযুক্ত? এই কার্বনের সাথে সংযুক্ত। তাহলে এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে সংযুক্ত? এই যে একটা কার্বনের সাথে সংযুক্ত। তাহলে এটা 1 ডিগ্রি বা প্রাইমারি, বা 2 ডিগ্রি বা সেকেন্ডারি। কি 2 ডিগ্রি বা সেকেন্ডারি? কি 2 ডিগ্রি বা সেকেন্ডারি ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো এই যে হেলোজেন যে গ্রুপটা, সেই গ্রুপটা কয়টা কার্বনের সাথে সংযুক্ত? এই যে একটা কার্বন। এখন এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে সংযুক্ত? এই যে দেখো এই কার্বনটা এই যে এক পাশে এই কার্বনের সাথে সংযুক্ত, আর এক পাশে আরেকটা কার্বনের সাথে সংযুক্ত। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 3 ডিগ্রি। কেন 3 ডিগ্রি তোমরা নিজেরাই বুঝতে পারবা। তারপর দেখো অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইডকে কিভাবে প্রস্তুত করা যায়? অ্যালকাইল হ্যালাইডকে প্রস্তুত করা যায় হচ্ছে তোমার মানে ROH থেকে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকোহলের প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। দেখো এই জিনিসটা তোমাদেরকে অ্যালকোহলের প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারি। অ্যালকোহলের সাথে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারি। অর্থাৎ এই যে ধরো অ্যালকোহল দিলাম, খেয়াল করো, এই যে ধরো অ্যালকোহল দিলাম, এই যে আমি একটা অ্যালকোহল নিলাম, সেই অ্যালকোহল নেওয়ার পরে সেটার সাথে আমি যদি কি করি, এই HX দিই। আচ্ছা, অর্থাৎ কোনো একটা হেলোজেন দিলাম, HX না দিয়ে HCl দিলাম, ঠিক আছে, HCl দিই। সো HCl দিলে ROH প্লাস HCl। দেখো এখানে এটার মধ্যে কি আছে? এটার মধ্যে OH গ্রুপ আছে। সো এটা হচ্ছে এখন ক্ষার হিসেবে আচরণ করবে, এটা অ্যাসিড হিসেবে আচরণ করবে, প্রশমন রিঅ্যাকশন ঘটবে। প্রশমন বিক্রিয়া কি হয়? তোমার এই যে H প্লাস আর OH মাইনাস সেটা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, আর বাকিটা একসাথে সংযুক্ত হয়ে লবণ উৎপন্ন করে। তাহলে এই যে RCl, আর এখানে আমরা পাবো H2O। সিম্পল রিঅ্যাকশন ভাই, তোমরা এই পোলাবেনগুলো মুখস্থ করে আসে। তাহলে এই যে RX যেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড হবে, আর H2O হবে, ঠিক আছে। এবং এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে আমরা কি দিই? অনার্দ্র জ্যাটেন Cl2। এই জিনিসটা মনে রাখতে হবে। এই বিক্রিয়া আমরা প্রভাবক হিসেবে কি দিই? অনার্দ্র জ্যাটেন Cl2। কি দিই? অনার্দ্র জ্যাটেন Cl2। এখানে আমরা কি দিই? অনার্দ্র জ্যাটেন Cl2। অ্যালকোহলের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি সব থেকে বেশি দেয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট, 3 ডিগ্রি বেশি দেয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হাইপার কনজুগেশনের উপরে। হাইপার কনজুগেশনের জিনিসটা বুঝলে তোমরা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি বুঝতে পারবা, বাট হাইপার কনজুগেশন বোঝাইতে আমার 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। সো অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম হলো, অবশ্যই বেসিক লেকচারে ওইগুলো আছে। সো অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম হলো 3 ডিগ্রি আগে দেয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবং HX এর বিক্রিয়ার ক্রম হলো সবার প্রথমে দেয় HI, তারপরে দেয় HBr, তারপরে দেয় HCl, তারপরে দেয় HF। কম সক্রিয় HX, কম সক্রিয় অ্যালকোহলের বিক্রিয়া নিয়ে এতটুকু শক্তিশালী দরকার নাই। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে যখন অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যখন আমরা ক্ষারীয় কোনো কিছু দিতেছি অ্যালকাইল হ্যালাইডের সাথে, যেমন ধরো যে এখানে নিলাম CH3, দেন CH2, দেন নিলাম CH2Cl। এই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা যখন NaOH দিচ্ছি, সেটা যদি আমরা অ্যালকোহলিক দিই, তাহলে আমরা সেখানে দেখলাম যে আলফা বিটা এলিমিনেশন ঘটবে। আলফা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, সো আমরা যদি এটা না দিয়ে আমরা যদি এখানে NaOH কে জলীয় দিই, তাহলে কি প্রোডাক্টটা হবে সেটা একটু দেখে নিই আমরা। CH2 দেন CH2Cl, সেটার সাথে যদি আমরা NaOH দিই, NaOH কে যদি আমরা জলীয় দিই, aqueous, তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াটা বলতেছিলাম যে সেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সো সেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বিক্রিয়া ঘটা বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটা মানেটা কি? এখানে যে OH-টা আছে, সেই OH-টা কি করবে? এখানে Cl-টাকে প্রতিস্থাপিত করে ফেলবে। সো প্রতিস্থাপিত করে নতুন যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3 দেন CH2 দেন CH2Cl কে প্রতিস্থাপন করে যদি OH বসে, তাহলে OH। অর্থাৎ
আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নিই, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা এই ক্ষারীয় একোয়াস জলীয় ক্ষারীয় দ্রবণ দিলে সেখানে হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হবে। আর আমরা যদি সেখানে অ্যালকোহলিক ক্ষারীয় দ্রবণ দিই তখন সেখানে অ্যালকিন উৎপন্ন হবে। তখন সেখানে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। খুব ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশনে পেঁচাইতে পারে, কোনো একটা এডমিশনে পেঁচাইতে পারে। আচ্ছা, হ্যাঁ, তারপর নিচের দিকে যাও। এইচএফ এর সাথে অ্যালকেনের বিক্রিয়া খুব ধীর গতিতে ঘটে, তাই অ্যালকেন ক্লোরাইডের সাথে কতগুলো অজৈব ফ্লুইডের, এটা খুব ইম্পর্টেন্ট। সোয়ার্টস বিক্রিয়া, এটাকে বলা হয় সোয়ার্টস বিক্রিয়া। হোয়াট ইজ সোয়ার্টস রিয়াকশন? সোয়ার্টস রিয়াকশন কি? সোয়ার্টস রিয়াকশন কি? দেখো সোয়ার্টস রিয়াকশন কি, যে এইচএফ অর্থাৎ হেলুজেন যেই তোমার মানে হাইড্রোজেন যে ফ্লুরাইড আছে সেটার সাথে অ্যালকোহলের বিক্রিয়া খুব ধীর গতিতে ঘটে। কারণ আমরা দেখছি যে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে HI সবার সাথে বেশি স্পিডে ঘটে, তারপরে নিচের দিকে কমতে থাকে। HI এর পরে হচ্ছে তোমার ফ্লুইন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তারপরে হচ্ছে তোমার ব্রোমিন, তারপরে হচ্ছে HCl, তারপরে হচ্ছে তোমার HF। তো HF এর গতি একেবারে সবার কম, HF এর এই বিক্রিয়া দেওয়ার টেন্ডেন্সি একেবারে সবার কম। সো HF এর সাথে অ্যালকোহলের বিক্রিয়া খুব ধীর গতিতে ঘটে, তাই অ্যালকাইল ক্লোরাইডের সাথে কতগুলো অজৈব ফ্লুরাইডের, যেমন আমরা কি করি, অ্যালকাইল ক্লোরাইডের সাথে কতগুলো অজৈব ফ্লুরাইড আমরা যোগ করি, যেমন AgF, Ag2F2, SbF3, AsF3 ইত্যাদি বিক্রিয়া ঘটিয়ে অ্যালকাইল ফ্লুরাইড প্রস্তুত করা যায়। এই বিক্রিয়াটিকে সোয়ার্টস বিক্রিয়া বলে। খুব ইম্পর্টেন্ট এটা, কারণ এই বিক্রিয়ার সাথে একটা সংশ্লিষ্ট নাম আছে। সোয়ার্টস রিয়াকশনে কি কি ইউজ করা হয় দেখো, AgF, Ag2F2, SbF3, AsF3, সোয়ার্টস রিয়াকশন। সোয়ার্টস রিয়াকশনে আমরা তখন আমরা এটা প্রস্তুত করি। আচ্ছা দেখো, তারপরে অ্যালকোহল থেকে ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দ্বারাও করতে পারি, ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দিয়েও করতে পারি। এই দেখো অ্যালকোহল, তার সাথে যদি ফসফরাস ক্লোরাইডকে আমরা সংযুক্ত করি তখন সেখানে উৎপন্ন হয়েছে তোমার এই RCl আর HCl। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট না? জাস্ট এটা একটু দিয়ে রাখতে পারো এখানে। লাল ফসফরাসের সাথে তরল ব্রোমিন বা আয়োডিনগুলো যোগ করে ফসফরাস ট্রাইব্রোমাইড বা ফসফরাস ট্রাইআয়োডাইড উৎপন্ন করা যায়, এটা দিতে পারো। তারপর দেখো অ্যালকোহল থেকে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দ্বারা, এটা লিখে রাখতে পারো। ওকে, বিক্রিয়াটাকে ডার্জেন বিক্রিয়া বলা হয়, এটা ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে অ্যালকোহল, সেই অ্যালকোহল থেকে আমরা তোমার থায়োনিল ক্লোরাইডের সংকেত কি সেটাও আসতে পারে। অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইড, SOCl2, অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইড, SOCl2। দেখো এটা হচ্ছে কি তোমার থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করা যায়। এক্ষেত্রে অতিরিক্ত উৎপাদ অ্যাসিড ও HCl গ্যাস হয় উৎপন্ন অ্যালকাইল ক্লোরাইড থেকে, ওই গ্যাস সহজে বের হয়ে যায়, ফলে উৎপন্ন। আচ্ছা, দরকার নেই। এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে? ডার্জেন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলে? ডার্জেন বিক্রিয়া। এক্ষেত্রে দুর্বল ক্ষারক পিরিডিনকে HCl শোষক রূপে ব্যবহার করা যায়, তবে একান্ত প্রয়োজন নয়। এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। মেডিকেল এডমিশন টেস্ট আজকে যা যা পড়াইলাম সব কিছুর মধ্যে যদি মেডিকেল এডমিশনে আসে কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটাই আসবে মেডিকেল এডমিশন টেস্ট 21-22। ডার্জেন বিক্রিয়ায় আমরা কি করি? আমরা পিরিডিনকে HCl এর শোষক রূপে ব্যবহার করি। ঠিক আছে, ডার্জেন বিক্রিয়া কি করে? ডার্জেন বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া ঘটে। অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া ঘটার পরে সেখানে হচ্ছে তোমার কি উৎপন্ন হয়? অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। এটা বিক্রিয়াটাকে কি বলা হয়? ডার্জেন বিক্রিয়া। তারপর নিচের দিকে যাও, অ্যালকিন থেকে প্রস্তুত করা যায় এবং HX এর সক্রিয়তার ক্রম HI, HBr, HCl, HF, এটা তো আগে পড়াইছি। এটা তো জাস্ট এডিশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা করতে পারি। এই যে মার্ক নিবব এডিশন পড়ে আসছিলাম না, সেই মার্ক নিবব এডিশন। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালকেন থেকে হেলোজেন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাকে ধরায় দিই। সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা যখনই ইউভি রশ্মি দিয়ে আমরা সেটা কাজটা করতে পারি। ইউভি রশ্মিটা অ্যাকচুয়ালি কি করে? যখন আমরা আলট্রাভায়োলেট রে দিব, সূর্যালোকের আলট্রাভায়োলেট রে কি করে? তোমার ফ্রি রেডিকেল উৎপন্ন করে, অর্থাৎ সুষম বিভাজন ঘটায়।
সুষম বিভাজন ঘটায়, সিমেট্রিক্যাল ডিভিশন, সুষম বিভাজন ঘটায়, সুষম বিভাজন। সুষম বিভাজনটা কি দেখো, নর্মালি যখন তুমি ক্লোরিন দিতা কোনো কোনো বিক্রিয়ায় দেখবা Cl2, Cl আর Cl এর মধ্যে যে বন্ধন আছে, Cl এর এই একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন, দুইটা সমভাবে বিভাজন ঘটে না। কখনো হয় কি এই ক্লোরিনটা এই দুইটা ইলেকট্রনকে নিয়ে যায়, সো বিষম বিভাজন ঘটে, সেখানে যে Cl মাইনাস উৎপন্ন হয় একটা, আর একটা Cl প্লাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে বিষম বিভাজন। সামটাইমস হয় কি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, কিন্তু আমরা যদি সেখানে আলট্রা ভায়োলেট রে দিই বা সূর্যের আলো দিই, তখন এখানে ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে সমবিভাজন ঘটে, এবং সমবিভাজনের মাধ্যমে দেখো জাস্ট ক্লোরিন দুইটা পৃথক হয়ে যায়। সো এখানে একটা ক্লোরিন, এখানে তার একটা ইলেকট্রন যেটা আগে সে শেয়ার করে ছিল, এখানে একটা ক্লোরিন তার একটা ইলেকট্রন যেটা আগে সে শেয়ার করেছিল। সো এগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল। সো একটা জিনিস মাথায় রাখো, যখনই আমরা ফ্রি রেডিক্যাল মানে সূর্যালোক দিব, তখনই সেখানে যে রিয়াকশনটা ঘটবে সেটা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী ঘটবে। এবং এখানে অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন ঘটে। এখানে কোন বিক্রিয়া ঘটে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। কোন বিক্রিয়া ঘটে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। দেখো ফ্রি রেডিক্যাল, এখানে অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন ঘটে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনটা কি দেখো, এখানে ধরো CH4 আছে, এখানে CH4 আছে, H একটা দেন এই যে একটা, দেন এই যে একটা। সো এটার সাথে যখন আমরা এই ক্লোরিনের বিক্রিয়া দিব, দেন এখানে যখন আমি ইউভি দিব, তখন অ্যাকচুয়ালি এখানে দুইটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে, একটা Cl দেন আরেকটা Cl উৎপন্ন হবে। এখানে একটা Cl কি করবে? এখানে হাইড্রোজেন একটাকে প্রতিস্থাপন করে ফেলবে। সো আমাদের উৎপাদন হবে CH3Cl। এখানে যদি এটা যদি আবার বিক্রিয়া ঘটায়, এখানে আরো একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন করে ফেলবে, হয়ে যাবে CH2Cl2। এটা যদি আবার বিক্রিয়া ঘটায়, আবার প্রতিস্থাপন করে ফেলবে, হয়ে যাবে CH দেন Cl3। আবার বিক্রিয়া ঘটালে CCl4 উৎপন্ন হবে। সেরকম ভাবে আমরা বিভিন্ন প্রস্তুত করতে পারি বিভিন্ন জিনিস। আচ্ছা, তো দেখো তারপরে আমরা এখানে যদি যাই অ্যালকেনে উপস্থিতি বিভিন্ন প্রকার হাইড্রোজেন প্রকৃতির সক্রিয়তার ক্রম, এটা 3 ডিগ্রি সবসময় গ্রেটার, 3 ডিগ্রি হাইড্রোজেন থেকে 2 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন থেকে 1 ডিগ্রি হাইড্রোজেন, এবং হেলোজেনের সক্রিয়তার ক্রম হচ্ছে F2Cl2Br2I2। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর নিচের দিকে যাও, অ্যালকেন এসব হেলোজেন দ্বারা প্রতিস্থাপন ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। অ্যালকেনে যদি কোনো ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, সেখানে নিউক্লিওফিলিকও ঘটবে না, ইলেকট্রোফিলিকও ঘটবে না, কারণ সেখানে নিউক্লিওফাইলও সৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি নাই, আবার ইলেকট্রোফাইল সৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি নাই, মানে ইলেকট্রনের আধিক্য কোনো জায়গায় নাই। সো এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে তার ফ্রি রেডিক্যাল মেকানিজম, অ্যালকেন নর্মালি ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটাবে, ঠিক আছে। আর বেনজিনে যে হেলোজেন প্রতিস্থাপন হয় সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক। বেনজিনে যে হেলোজেন প্রতিস্থাপন হয়, দেখো এটা হচ্ছে বেনজিনে যে হেলোজেন প্রতিস্থাপন হবে সেটা হবে তোমার ইলেকট্রোফিলিক। কেন ইলেকট্রোফিলিক? বিকজ ভাই এর মধ্যে পাই ইলেকট্রন আছে, সেটাকে ধরে কেউ একজন আসবে, সেটাকে ধরে প্রতিস্থাপন করবে। তো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বাট অ্যালকেনে যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, কারণ এখানে এরকম ইলেকট্রোফিলিক ঘটবে না, কারণ এখানে তো ইলেকট্রোফাইল যে আসবে, কাকে আকর্ষণ করে আসবে? ইলেকট্রন কই? ঠিক আছে, ইলেকট্রন নাই। সো তারপরে দেখো বেনজিনে হেলোজেন প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক, তাই বেনজিনে হেলোজেনের বাহক রূপে আমরা লুইস অ্যাসিড ইউজ করি। এটা আসলে এখন বোঝানোর মতো আমার টাইম নাই আসলে। সো আমরা যখনই কোনো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো, তখন সেখানে ইলেকট্রোফাইলটা প্রস্তুত করার জন্য আমরা সেখানে লুইস অ্যাসিড ইউজ করি, যেমন AlCl3 দরকার পড়ে, ঠিক আছে। অ্যালকেনের হেলোজিনেশনে হেলোজেন বাহকের প্রয়োজন নেই, সূর্যালোক অথবা উচ্চ তাপমাত্রা দরকার, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হেলোজেনে এরিন বা এরাইল হ্যালাইড প্রস্তুতি, বেনজিন থেকে হেলোজিনেশন এটা করা যায়। এরাইল হ্যালাইড বেনজিনকে যদি আমরা হেলোজিনেশন করি, এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে। অর্থাৎ এখানে যে ক্লোরিনটা আছে, এখানে বেনজিনের এখানে যে প্রত্যেকটা কোনায় যে কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের কোনো একটাকে প্রতিস্থাপন করে দিবে। এখানে একটা হাইড্রোজেন আছে, দেন এখানে একটা হাইড্রোজেন আছে, দেন এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, দেন এখানে একটা হাইড্রোজেন আছে। সো ক্লোরিন কি করবে? এখানের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে, অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটাবে। সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে এরাইল হ্যালাইড উৎপন্ন করবে। সো এখানেও তোমার এরাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবং এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে টেম্পারেচার দেখো কত ডিগ্রি? 80 ডিগ্রি। প্রভাবক হিসেবে কি নিয়েছি? লুইস অ্যাসিড, ঠিক আছে, লুইস অ্যাসিড নিয়েছি। আচ্ছা, আমি একটু বলেই দিই লুইস অ্যাসিডটা কেন নেওয়া দরকার। ভাই এখানে কোন বিক্রিয়া ঘটবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। সো ইউ হ্যাভ টু প্রডিউস ইলেকট্রোফাইল, সো ইউ হ্যাভ টু জেনারেট ইলেকট্রোফাইল। তুমি যদি ইলেকট্রোফাইল জেনারেট করতে চাও, তোমাদের এখানে লুইস অ্যাসিড দিতে হবে, কারণ লুইস অ্যাসিডের ডেফিনেশন কি? লুইস অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যারা একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করতে পারে। দেখো AlCl3 অষ্টক পূরণ হয় না, শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, আরো 2টা ইলেকট্রন দরকার। AlCl3 সবসময় 2টা ইলেকট্রন চাইবে। সো AlCl3 এক্স্যাক্টলি যেই কাজটা করে সেটা হচ্ছে এই AlCl3 এখানে যখন সে ক্লোরিনকে দেখে, তখন এই ক্লোরিনের এই একটা ইলেকট্রন শেয়ার করছে। AlCl3 তো 2টা ইলেকট্রন দরকার, তখন এই AlCl3 কি করে? এখানে এই ক্লোরিনটাকে এভাবে তারা একেবারে ভেঙে নিয়ে যায়,
এভাবে নিয়ে যায়। সো অ্যাকচুয়ালি তারা সিএল মাইনাসটাকে নিয়ে যায়, AlCl3 গিয়ে AlCl3 এর সাথে Cl মাইনাস যুক্ত হয়ে যায় AlCl4 মাইনাস, আর এখানে থাকে হচ্ছে তোমার Cl প্লাস। এই যে দেখো Cl প্লাস, দ্যাট ইজ এ ইলেকট্রোফাইল, দ্যাট ইজ এ ইলেকট্রোফাইল। তো এখানে ইলেকট্রোফাইলটা জেনারেট করতে হয়, এখানে ইলেকট্রোফাইলটা জেনারেট করতে হয়, এখানে ইলেকট্রোফাইলটা জেনারেট করতে হয়। আমি যদি এখানে AlCl3 না দিতাম তাহলে এখানে ইলেকট্রোফাইল জেনারেট হইতো না। সো এটা যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সো ফর দ্য পারপাস অফ জেনারেটিং ইলেকট্রোফাইল উই হ্যাভ টু ইউজ লুইস অ্যাসিড, ঠিক আছে। তারপরে ফেনল থেকে PCl5 বিক্রিয়া দিয়ে আমরা করতে পারি, বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড থেকে করতে পারি। বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড থেকে আমরা যেটা করি অ্যারাইল হ্যালাইডটা প্রস্তুত করি, সেটাকে বলা হয় স্যান্ড মেয়ার রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট 100%। বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম দেখো, এজো মানে হচ্ছে নাইট্রোজেন, এজো মানে হচ্ছে নাইট্রোজেন, সো ডায়াজোনিয়াম মানে হচ্ছে দুইটা নাইট্রোজেন। সো ধরো এটা হচ্ছে বেনজিন, তার সাথে আমি দুইটা নাইট্রোজেন দিলাম, তার ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার মানে এখানে একটা ক্লোরিন দিলাম। এটার মধ্যে আমরা কি করি প্রভাবক হিসাবে, একেবারে এই জিনিসটা একেবারে মুখস্থ রাখা লাগবে, কিছু করার নাই, ঠিক আছে। আমি বুঝাইতে পারতাম বাট বুঝানোর সময় নাই তোমাদের, ঠিক আছে, বুঝানোর সময় নাই। তো দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে কি করে ডায়াজোনিয়াম ক্লোরাইড নেওয়া হয়, সেই ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কিউপ্রাস ব্রোমাইড অথবা তোমার কিউপ্রাস ক্লোরাইড, আমরা যেটাই করতে চাই, আমরা যদি ক্লোরিনকে প্রতিস্থাপন করতে চাই তাহলে কিউপ্রাস ক্লোরাইড নিব, আর একটা হচ্ছে HCl, অধিক পরিমাণ HCl নিব। নিলে কি হবে, এখানে জাস্ট নাইট্রোজেনটা বের হয়ে চলে আসবে, এখানে ভিতরে ক্লোরিনটা থেকে যাবে, ঠিক আছে, ক্লোরিনটা থেকে যাবে। সো এটাকে বলা হয় স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। এক্ষেত্রে ডায়াজো মূলকটি নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়, এক্ষেত্রে ডায়াজো যে মূলকটা আছে N2 এটা নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়েছে, ঠিক আছে। এটা কি গ্যাসে পরিণত হয়েছে, নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়েছে। তারপর দেখো টলুইন থেকেও প্রস্তুত করতে পারি, টলুইন থেকেও আমরা প্রস্তুত করতে পারি। এই ক্ষেত্রে তোমরা আমরা সূর্যলোক দিতে পারি, সো সূর্যলোক দিলে এখানে জাস্ট ফ্রি রেডিক্যাল মেকানিজম ঘটবে, ফ্রি রেডিক্যাল মেকানিজমে এরকমটা হবে। আচ্ছা যাই, তারপরে যাই দেখো সংশ্লিষ্ট রিঅ্যাকশন, তোমাকে জিনিসটা বুঝাই দিই। দেখো এখানে দেখো এই দুইটা রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি, এই দুইটা রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি একটু চিন্তা করো, এই দুইটা রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি। এখানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা তোমার ক্লোরিন দিছি এবং এখানে একটা লুইস অ্যাসিড দিছি, মানে এটা ইলেকট্রোফাইল ক্রিয়েট হবে, এখানে ইলেকট্রোফাইল জেনারেট হবে, অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটাবে। সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে এখানে ক্লোরিন কি করবে, বেনজিন চক্রের হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপন করবে, কারণ সেখানে ইলেকট্রোফাইল ক্রিয়েট হচ্ছে। সো ইলেকট্রোফাইল যদি ক্রিয়েট হয়, ইলেকট্রোফাইলের তো ভাই ইলেকট্রন দরকার, ইলেকট্রন তো সে এই কার্বনে গেলে পাবে না, ইলেকট্রোফাইল সে এই কার্বনগুলোতে যাবে, সো এই কার্বনের হাইড্রোজেনগুলোকে সে প্রতিস্থাপন করবে। আর আমি এটা না করে যদি টলুইনে যদি আমি কি করি, সূর্যালোক দিই শুধুমাত্র, সো সূর্যালোক দিলে কি হবে, এখানে ক্লোরিনগুলোর ক্ষেত্রে তোমার ফ্রি রেডিক্যাল জেনারেট হবে, এবং ফ্রি রেডিক্যালগুলো কি করবে, তোমার নর্মালি অ্যালকেনগুলোকে অ্যাটাক করে, কোনো অ্যালকিনকে অ্যাটাক মানে এখানে করতেছে না, কারণ এটা ইলেকট্রোফাইল না। সো এখানে অ্যাকচুয়ালি কি আছে, এখানে ধরো বেনজিন আছে, সেই বেনজিনের সাথে তোমার এখানে কার্বন আছে, সেটার সাথে 3টা হাইড্রোজেন আছে। সো দেখো এখানে প্রত্যেকটা একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এটা একটা অ্যালকেন লাইক স্ট্রাকচার। সো সিএলটা এখন যে ফ্রি রেডিক্যালটা আছে সেটা কি করবে, এইগুলোকে অ্যাটাক করবে, সো সেখানে বেনজো ক্লোরাইড উৎপন্ন হবে। এবং এই সংকেতগুলো দেখে নাও কোনটার সংকেত কি। ওকে, তো আজকের লেকচার এই পর্যন্তই, ঠিক আছে, আজকে লেকচার এই পর্যন্তই। তোমরা যারা আমাদের কেমিস্ট্রি কোর্সটাতে ভর্তি হও না, সবাই ভর্তি হয়ে যায় কুইকলি, পরে কিন্তু ক্লাস দেখার আর কোনো টাইম পাবা না, ঠিক আছে। মেডিকেলে কিন্তু কেমিস্ট্রি সব থেকে কঠিন হয়, কেমিস্ট্রি সব থেকে খেলা হয়, ঠিক আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।